আসসালামু আলাইকুম। সেলস লিডার্স ইন সকল বন্ধুদের প্রতি রইল ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা প্রতি মঙ্গলবার লিডার্স টক প্রোগ্রামটা করে থাকি। দেশের যারা শীর্ষস্থানীয় লিডার আছে, স্পেশালি সেলস এন্ড মার্কেটিং এ, তাদেরকে আমরা আনার চেষ্টা করি। তো এর ধারাবাহিকতায় আজকে আমাদের ১৬তম পর্ব। ১৬তম পর্বতে আমরা আমাদের নতুন একজন গেস্টকে নিয়ে আসছি আজকে। আপনারা অনেকেই আমাদের প্রচারণায় দেখেছেন আমাদের সবার প্রিয় কামরুজ্জামান কিরণ ভাই। সে হয়তো খুব শীঘ্রই আমাদের সাথে লাইভে জয়েন করবে। আমরা তার জন্য ওয়েট করছি, অলরেডি সে চলে এসেছে। আমরা তাকে লাইভে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনাকে খুবই ভালো লাগছে এবং সেলস লিডার্স পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের এই লিডার্স টক প্রোগ্রামে। এত সুন্দর একটা প্রোগ্রামে আপনি থেকে সময় দেওয়ার জন্য। বেসিক্যালি সেলসের যারা পিপল থাকে তারা সবাই চায় সিনিয়রদের কাছ থেকে কিছু শেখার জন্য। আমরা আজকে একটা আড্ডার মাধ্যমে আপনার কাছ থেকে আমরা নলেজ আহরণ করবো। প্লাস যারা অডিয়েন্স যারা আছে তারাও অনেক কিছু শিখবে। এর একটা লং টার্ম প্রফেশনাল কেরিয়ার আছে এবং আপনার ফিটসে ভাইয়া এখন জেনারেল ম্যানেজার আছে সেলস অপারেশনে। এর পূর্বে ভাইয়ার অনেক কেরিয়ার আছে, সে মিনিস্টার ছিল, তারপর বেক্সিমকো ছিল, তারপর আরো অন্য ভালো ভালো কোম্পানি ভালো পজিশনে ছিল। তো আজকে আমরা ভাইয়ার কাছ থেকে প্রথমে ভাইয়াকে সবাই কম বেশি চেনে, তারপর আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ইন্ট্রোডাকশন শুনবো। দেন আমরা আজকে সবাই জানেন বাট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্স অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট ফর অর্গানাইজেশনস ডিউরিং কোভিড-19। এই খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা নিয়ে আসলে প্রতিটা অর্গানাইজেশন এখন চ্যালেঞ্জের মধ্যে আছে। ভাইয়ের কাছ থেকে আমরা সেটা থেকে কিভাবে উত্তরণ, সেটা থেকে অনেকগুলো কোশ্চেন আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, তার কেরিয়ার থেকে, তার এক্সপিরিয়েন্স থেকে। তো ভাইয়া যদি একটু আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা ইনশাআল্লাহ শুরু হবে। থ্যাংক ইউ নাজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। সেলস লিডার্স ইন বিডি এই প্ল্যাটফর্মে আজকে লাইভে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আসলেই গর্বিত। আপনি এই সেলস লিডার বিডি ইন বাংলাদেশের ফাউন্ডার, এবং আপনার যে উদ্যোগ বা যে আয়োজন বাংলাদেশের সকল সেলসের লিডার প্লাস সেলসের যারা আছে সবাইকে একত্রিত করে বা একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদেরকে অনেক সময় আমি দেখি আপনাদের, even আমিও ইনফ্যাক্ট আপনার এটার মেম্বার। আমি খুব পছন্দ করি। আমি দেখি আপনি খুব ভালো ভালো ট্রেনিং থেকে শুরু করে এভরিথিং আপনি দেওয়ার চেষ্টা করেন। তো সেই সুবাদে আমি আপনাদের এটার একটা অংশ হয়ে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আজকে যারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা দেখতেছেন সবাইকে আপনার আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমার সম্পর্কে বলতে গেলে আসলে বেশি কিছু বলার নেই। আমি আমার কেরিয়ার স্টার্ট করেছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে 2002 সালে। বেক্সিমকো ফার্মাতে আমি প্রায় 6 থেকে 7 বছর জব করেছি। দেন আমি আব্দুল মোনেম লিমিটেডে চাকরি করেছি, জ্যাকব মুলারে চাকরি করেছি, সিপি বাংলাদেশে চাকরি করেছি, তারপরে মিনিস্টার হাইটেক পার্কেও চাকরি করেছি জেনারেল ম্যানেজার হিসেবে। তারপরে আমি এখন বর্তমানে কর্মরত অবস্থায় আছি আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এবং আফতাব বহুমুখী ফার্মসের জেনারেল ম্যানেজার সেলস অপারেশনস। আমি বেসিক্যালি কোর সেলস থেকেই আসলে কেরিয়ার তৈরি করা, গড়ে ওঠা নিজেকে কোর সেলস থেকেই তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরি করেছি এবং বিভিন্ন দেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমার ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছে। তো সেই সুবাদেই বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার ডিগ্রি অর্জন করারও সুযোগ হয়েছে এবং দেশের গণ্যমান্য ব্যক্তি এবং দেশের বা দেশ বিদেশের বিভিন্ন প্রখ্যাত লিডার, সেলস এর লিডার বলেন বা মার্কেটিং এর লিডার, অনেকের আন্ডারেই কাজ করার এবং তাদের সাথে উঠা বসার অনেক সুযোগ আছে। সেই সুবাদে কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, সেটা আজকে আপনাদের সাথে হয়তো শেয়ার করব। কারণ হচ্ছে আমরা যে ক্রান্তিকালে আছি, যে কোভিড-19 সিচুয়েশন, যে ক্রাইসিস মুভমেন্টে আছি, সেখানে আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আসলে কিছু শেয়ার করা উচিত। সেজন্যই আসলে আপনার আমন্ত্রণে সাড়া দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময়গুলো দিচ্ছেন এবং আপনার অনেক ফ্যান এবং ফলোয়ার্স আছে যারা এই প্রোগ্রামটা দেখছে। তো আমরা আজকে যে আমাদের মূল বিষয়বস্তু, আমাদের যে মূল টপিকস, আমরা একটি টপিকস নিয়ে চলে যেতে চাই। কোন সংস্থার জন্য এই কোভিড-19 এটাকে আপনি কিভাবে দেখছেন? কোন সংস্থার জন্য
আর এইটাকে আহ, এই সংকটটা থেকে একটা সংস্থা কিভাবে উত্তরণ করতে পারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কোভিড-19 যে ক্রাইসিস, এটা আমি যদি প্রথমে হোলিস্টিক অ্যাপ্রোচে বলি, হোলিস্টিক অ্যাপ্রোচে বলতে গেলে আমি পুরো গ্লোবাল ইস্যুকে নিয়ে আসবো। পুরো গ্লোবটাই হচ্ছে একটা এফেক্টেড হয়ে গেছে, পুরো গ্লোবালটাই হচ্ছে মোটামুটি এফেক্টেড হয়ে মানুষ বিভিন্নভাবে, মানে মানব সভ্যতা বা মানবতার যে বিষয়গুলো অনেক পরিবর্তন, মানুষ অনেক বেশি পরিমাণ এফেক্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে আহ, বিভিন্নভাবে তারা এফেক্টেড, বিভিন্নভাবে মানব সভ্যতা এফেক্টেড। তো আমরা যেহেতু জব করি, আজকে যে অর্গানাইজেশন এর কথা আজকে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে একটা অর্গানাইজেশন তার এই কোভিড-19 সিচুয়েশন ক্রাইসিসকে কিভাবে আমি দেখতেছি। তা আমি দেখতেছি এইভাবে যে আসলে ক্রাইসিস মিন্স কি, ক্রাইসিস হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট থ্রেট, মানে এটার আউটকাম হচ্ছে নেগেটিভ, কখনই এটা পজিটিভ আউটকাম হয় না। বাট হোলিস্টিক অ্যাপ্রোচে নেগেটিভ ন্যারো স্পানে যদি আমি চিন্তা করি, ইট হ্যাজ ক্রিয়েট সাম অপরচুনিটি অলসো ফর আদার। কিন্তু আমি যদি গ্লোব মানে বিশাল আকারে চিন্তা করি, তাহলে এটার নেগেটিভ আউটকামসটাই বেশি। কারণ হচ্ছে একটা অর্গানাইজেশন ক্রাইসিস মানে হচ্ছে সে একটা আনপ্রেডিক্টেবল ইভেন্টস এর সাথে সে মোকাবেলা করে, বা মোকাবেলা করে সেখান থেকে কিভাবে উত্তরণ করে, যেটার আউটকাম অবশ্যই নেগেটিভ, কখনোই সেটা পজিটিভ হতে পারে না। যদিও কিছু কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে বা এটা সেক্টর ওয়াইজ সেটা পজিটিভ ক্রিয়েট করে, বাট হোলিস্টিক অ্যাপ্রোচ এটা নেগেটিভ। সো দ্যাট আমি এটাকে বলবো যে এরকম ক্রাইসিস, যে কোভিড-19 যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, সেটা আপনার তিনটা অ্যাঙ্গেলে আমি চিন্তা করতেছি। তিনটা অ্যাঙ্গেল থেকে আপনার থ্রেট ফর দ্য পিপল অ্যাকচুয়ালি, থ্রেট ফর দ্য পিপল, পাবলিক সেফটি, যেটা পাবলিক সেফটিটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ছিল গ্লোবালি অর্গানাইজেশনের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল কস্টও একটা ইস্যু আছে। তারপর হচ্ছে আপনার রেপুটেশন লস, অর্গানাইজেশনের রেপুটেশন লস, অ্যাজ বিকজ অফ অর্গানাইজেশন ক্যানট রান স্মুথলি, অপারেশন ডোন্ট রান স্মুথলি, ইভেন এভরিথিং। সো দিস ইজ ওয়াই তার ব্র্যান্ড ইমেজেরও একটা ব্যাপার, ব্র্যান্ড রেপুটেশনেরও বিষয় আছে। তো এই বিষয়গুলো চিন্তা করলে তাদের আমরা মানে চিন্তা করতে পারি যে এটা পাবলিক সেফটি, ফাইন্যান্সিয়াল কস্ট, রেপুটেশন লস, এই বিষয়গুলোকে আপনার আনতে হবে। আর ক্রাইসিসটা বেসিক্যালি যেটা কোভিড-19 ক্রাইসিস, এটা এত শর্ট নোটিশে আসছে, এত শর্ট পিরিয়ডে আসছে যে একটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করবে এবং তারা পুরো প্রেডিক্ট করতে পারেনি যে সে কি ধরনের স্ট্র্যাটেজি নিবে। সো এটা খুব বেশি থ্রেট, যেটার কনসিস্টেন্সি বা কোনো মানে কোনো কিছু তৈরি করা, এটা আসলে কখন কি হচ্ছে এটা প্রেডিক্ট করতে পারতেছিল না। ইভেন আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের আদার্স কান্ট্রি গুলোও কিন্তু তারা প্রেডিক্ট করতে পারতেছিল না। সো দ্যাট এইরকম একটা সিচুয়েশনে অর্গানাইজেশন যে একটা অর্গানাইজেশন বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের স্ট্রাগল করে সাস্টেইন করতেছে, এটা অনেক বিশাল কিছু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা অর্গানাইজেশনকে যদি আপনার কখন সে ক্রাইসিসের মানে ক্রাইসিস গুলা সে কখন ফেস করে, কোনো একটা এটাকে আমি ক্রাইসিস যে জিনিসটা এখানে তার একটা অর্গানাইজেশনে দেখা গেলো যে তার টেকনোলজিক্যাল ব্রেকডাউনের কারণে সেই ক্রাইসিসটা ক্রিয়েট হতে পারে। টেকনোলজিটা যখন ব্রেকডাউন হবে তখন তার ক্রাইসিসটাও ক্রিয়েট হবে। কারণ আপনি তখন ডেটা ইনফরমেশন থেকে আপনি অনেক দূরে থাকবেন, ডেটা মাইনিং বা ডেটা প্রসেসিং বা কানেক্টিভিটি উইথ ইচ আদার বা এগুলোর কারণেই হয়তো আপনার একটা ব্রেকডাউন হবে, ক্রাইসিস ক্রিয়েট হবে। আবার দেখা গেলো যে এমপ্লয়ীদের ভিতরে, অর্গানাইজেশনের ভিতরে এমপ্লয়ি মিসট্রাস্ট বা এই মিসট্রাস্ট যেগুলো হবে, তারা একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়ির মতের সাথে এগ্রি করবে না, তখন দেখা গেল ইন্টার ডিপার্টমেন্টাল যে কনফ্লিক্ট গুলো ক্রিয়েট হয়, সেখানেও একটা আউটকামটি হচ্ছে ক্রাইসিস। আবার দেখা গেল যে আপনি কোনো ছোট ছোট ইস্যু গুলো আপনি ইগনোর করতেছেন, এই ইগনোরিং এর কারণেই কিন্তু আপনার দেখা গেল যে ক্রাইসিস ক্রিয়েট হয়, ইন ফিউচারে সেটা ক্রাইসিস ক্রিয়েট হয়। অনেক সময় ইলিগাল বিহেভিয়ারের কারণে ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। অনেক সময় অর্গানাইজেশন যদি তার এখন যে কোভিড-19 সিচুয়েশন, এই সিচুয়েশনে অর্গানাইজেশন তার ক্রেডিটরকে পে করতে পারতেছে না, এটা তো ক্রাইসিস ক্রিয়েট হয়। তো এইভাবেই কিন্তু এই সিচুয়েশন থেকে কোভিড-19 সিচুয়েশনটা আপনার একটা অর্গানাইজেশনের ক্রাইসিসের দিকে ঠেলে দিচ্ছে। তো এই ক্রাইসিসটাকে আপনার কিভাবে মোকাবেলা করতে হবে, সেটা হচ্ছে আসলে বড় বিষয়।
তো আমরা যদি টাইপিক্যালি আমরা দেখি অর্গানাইজেশনের যে ক্রাইসিস গুলো, এই ক্রাইসিস মুভমেন্টে আসলে কি ধরনের বিহেভ আসলে অর্গানাইজেশন করে, তার স্টেক হোল্ডাররা করে এবং তার এমপ্লয়িরা করে, সেই জিনিসগুলা নিয়েও আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন ধরেন, আমরা এখন পুরোপুরি ডিসকানেক্টেড, মানে আমরা কিন্তু ভার্চুয়াল অফিস করতেছি, ভার্চুয়ালি আমরা কথা বলতেছি। যেহেতু আমরা এটাকে আমি বলবো ক্রাইসিস অফ কনফ্রন্টেশন। এই কনফ্রন্টেশনটাই হচ্ছে দেখা গেলো যে আপনার একজন আরেকজন থেকে ডিসকানেক্টেড, একটা গ্রুপ থেকে ডিসকানেক্টেড, যারা মিউচুয়াল ইন্টারেস্টকে গেইন করে সেই জায়গা থেকে আমরা ডিসকানেক্টেড। এবং শুধু তাই না, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের সাথেও কিন্তু আমরা মিল রাখতে পারতেছি না। যেটা মার্কেটে একটা ডিমান্ড আছে, আমি সাপ্লাই ঠিক মতো দিতে পারতেছি না, এর পিছনে অনেকগুলো কাছে ডিমান্ড এন্ড সাপ্লাইতে দেখা গেল যে আমাদের হেরফের হচ্ছে বা গ্যাপ হচ্ছে। এর কারণ আছে, আপনি যদি মার্কেটে ডিমান্ড থেকে লেটসে আপনার আমি যেহেতু এখন পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে আছি, আমি যদি বাংলাদেশের টোটাল পোল্ট্রি ইন্ডাস্ট্রির যে মিটের ডিমান্ড আছে সেটা অনুসারে যদি আমি সাপ্লাই ঠিক মতো, টোটাল ন্যাশনাল সাপ্লাইটা ঠিক মতো না হয়, সেখানেও একটা ক্রাইসিস হবে। তো এই যে মানে গ্যাপটা, ক্রাইসিস মানে সাপ্লাই এন্ড ডিমান্ডের সাথে যে গ্যাপ, এটাও কিন্তু আপনার দেখা গেল যে আমি বলবো যে এটা ক্রাইসিস অফ কনফ্রন্টেশন। আর অর্গানাইজেশন দেখা গেল যে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তেছে, এইচআর রিলেটেড ক্রাইসিস পড়তেছে। কিরকম এইচআর রিলেটেড ক্রাইসিস? দেখেন, পুরো অর্গানাইজেশনে হায়ারার্কি কিন্তু একটা ব্রেকডাউন আসছে। আপনি অনেকগুলো কোম্পানি দেখবেন যে তার বিভিন্ন লেভেলের এমপ্লয়িকে ছাঁটাই করেছে, বিভিন্ন লেভেলের এমপ্লয়িকে তারা ছাঁটাই করে ফেলছে। তো সেই ক্ষেত্রে হায়ারার্কিতে একটা গ্যাপ আসছে। তো এই যে হায়ারার্কিতে এইচআর যে ক্রাইসিস গুলা, এটা অর্গানাইজেশন বিশাল একটা স্কিলকে আপনার গ্যাপ নিয়ে আসছে, স্কিল লুজ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে অর্গানাইজেশনের যে মানে স্টেক হোল্ডারদের সাথে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা তারা এখন মেনটেন করতে পারতেছে না। কাস্টমার রিলেশনশিপ এবং ক্রেডিট ম্যানেজমেন্টও তারা ঠিক মতো করতে পারতেছে না। তারপর হচ্ছে আপনার সেলস ম্যানেজমেন্টের যে বিষয়টা, এগুলো তারা ঠিক মতো করতে পারতেছে না। কোয়ালিটি একটা ইস্যু থাকে, কোয়ালিটি প্রোডাক্টও তারা অনেক সময় মানে প্রবলেম ফেস করতেছে, অ্যাজ বিকজ অফ তাদের সাপ্লাই চেইনে কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো এই যে বিষয়গুলো, এই ধরনের ক্রাইসিস গুলি হচ্ছে আপনার যখন একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন আপনার সামনে নিয়ে আসে, তখন তাকে কিভাবে মিটিগেট করবে, এটা খুব একটা অনেক সময় দেখা গেল এক এক কোম্পানি এক এক ভাবে মিটিগেট করতেছে। কারণ ক্রাইসিস থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে কোনো মুহূর্তে ক্রাইসিস হতে পারে। শুধু যে কোভিড-19 সিচুয়েশনে যে ক্রাইসিস হচ্ছে তা না, এখন দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে দেখা বিভিন্ন জায়গায় বন্যা শুরু হচ্ছে। আমি দেখছি যে পত্রিকা যে বন্যা, অর্গানাইজেশন যত দ্রুত অর্গানাইজেশনের জন্য সবচেয়ে ভালো হবে। তবে কোভিড-19 সিচুয়েশনে আপনাকে যদি ক্রাইসিসটাকে আপনার মিটিগেট করতে হয়, সেক্ষেত্রে আমি প্রথম প্রায়োরিটি দিব আপনার যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে আপনার ওয়েল বিং রাখতে হবে। তার যে সমস্ত টোটাল একটা অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে, তাদের সবাইকে ওয়েল বিং, সবার উপরে এমপ্লয়ি সিম্পল হিসাবে একটা অর্গানাইজেশনের 4 পিলারের মধ্যে এমপ্লয়ি হচ্ছে ওয়ান অফ দা মেজর পিলার। তো এই জায়গায় এমপ্লয়িকে ওয়েল বিং অবস্থায় রাখতে হবে। তাদের ওয়ার্ক সেফটি এবং হেলথ হাইজিনিক, তারা কোথায় কিভাবে তাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করবে, এই জায়গাগুলোতে তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং অর্গানাইজেশনের আদার্স যে আপনার তাদের সাথে যে কমিউনিকেশন যে ইস্যুটা, এই কমিউনিকেশন অর্গানাইজেশনের যে আপনার এমপ্লয়ীদের সাথে কমিউনিকেশন, সেটা প্রমোটলি এবং ক্লিয়ারলি এই জায়গাটাই ভার্চুয়াল অফিস করতেছি, সেই ক্ষেত্রে আমার এটা খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে। সেই জায়গায় এই জায়গাগুলোতে আপনার কমিউনিকেশন যে জিনিসটা, এটাকে ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এখন কিন্তু যে এক্সপেন্ডিচার, যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচারের বিষয়, এক্সপেন্স আছে এবং তার বাজেট আছে, বাজেট ডিফিসিয়েশন বা আপনার ব্যাকআপ ফাইন্যান্সিয়াল যে এটা বাজেটটা, এটা রাখতে হবে আপনাকে ঠিক মতো। তো এই জায়গাটায় যদি আপনাকে অবশ্যই জোর দিতে হবে। আর এক্সপেন্ডিচার গুলাকে ঠিক মতো চেক করতে হবে, যে আগের মতো করলে হবে না, একটু একটু রিশাফলিং করতে হবে সেই জায়গাটাতে। আরেকটা হচ্ছে যে
সাপ্লাই চেন আমি আর্লিয়ার বলছি যে সাপ্লাই চেন ব্রেকডাউন হয়েছে, এটা একবারে কমন কথাবার্তা, এটা সবাই সাপ্লাই চেন। এই সাপ্লাই চেনের মধ্যে যে জায়গাটায় আপনার ব্রেকডাউন হয়েছে এটাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন জায়গাটায় ব্রেকডাউন হয়েছে। একটা সাপ্লাই চেনে কিন্তু অনেকগুলো স্টেপস আছে, আসলে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় সাপ্লাই চেন, আমরা অনেকেই মনে করি যে সাপ্লাই চেন পুরোটাই ব্রেকডাউন হয়েছে, আসলে পুরোটাই ব্রেকডাউন হয়েছে কিনা এটাকে আইডেন্টিফাই করে যে জায়গাটা মানে ব্রেকডাউন হয়েছে সেটাকে রিপেয়ার করতে হবে, তাকে ওই লিঙ্ক রিপেয়ার করেই কিন্তু তার সাপ্লাই চেনটাকে স্ট্রং করতে হবে রিপেয়ার করে। কারণ হচ্ছে আপনি সামহাউ হয়তো আপনার এক্সপেন্স বেড়ে যাবে, আপনার এক্সপেন্সটাকে আপনি বিভিন্নভাবে নিয়ে আসবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, কোথায় থেকে কোথায় নিয়ে আসবেন এটা আপনি আপনার অর্গানাইজেশনের ফিলোসফি, আসপেক্ট ম্যানেজমেন্ট ফিলোসফিতে আপনি সিলেক্ট করে নেবেন। বাট এই সাপ্লাই চেনটাকে আপনাকে রিপেয়ার করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি এই আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখনই মনে রাখতে হবে এই সিচুয়েশনে আপনাকে অনেক ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়তে পারেন। তো আনএক্সপেক্টেড সিচুয়েশন গুলোকে আপনি ফেস করতে পারেন, এই ধরনের কিছু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রিপারেশন থাকতে হবে। যে আমার হয়তো দেখা গেল যে গভর্নমেন্টের একটা ইস্যু থাকতে পারে, যে প্যান্ডামিক সিচুয়েশনে গভর্নমেন্টের একটা ইস্যু থাকতে পারে, আপনি জানেন না, হঠাৎ করে একটা নোটিশ জারি হয়েছে, আপনি জানেন না, বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। মানে আপনাকে ফোরকাস্ট করতে হবে কখন কি সিচুয়েশন আসতে পারে, সেজন্য আপনাকে অল টাইম প্রিপারেশন থাকতে হবে। সো অল ওভার দা মানে ফাইনালি আমি বলতে চাচ্ছি যে আপনাকে অয়েল প্রিপেয়ার থাকতে হবে এই ক্রাইসিসটাকে উত্তরণের জন্য। যে আপনার সাপ্লাই চেইন, ফাইন্যান্সিয়াল বাজেট, হিউম্যান রিসোর্স, এই জায়গাগুলা থেকে, এবং আপনার যে ব্র্যান্ড রেপুটেশন থেকে কোথায় কিভাবে কমিউনিকেশন করবেন, কমিউনিকেশন সিস্টেম, সো দ্যাট এই জিনিসগুলো যখন আপনার আপডেট থাকবে তখনই কিন্তু আপনি আপনার এই ক্রাইসিসটাকে মোকাবেলা করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর কথা বলতেছিল ভাইয়া, আমরা সবাই শুনতেছি। তো আমরা কিছু কমেন্ট নিয়ে নেব, তারপর আমরা আবার ভাইয়ের কাছে চলে আসবো। মিনার হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম জাহিদ, আসসালামু আলাইকুম স্যার, নাইস টু সি ইউ স্যার। আপনাকে দেখে একদম খুব খুশি হয়েছে। ইমরান আইয়ুব, আলহামদুলিল্লাহ প্রিয় দুইজন মিনার, প্রিয় স্যার, অসাধারণ অনুভূতি তৈরি হয়েছে, আজ অসাধারণ সব বিষয় জানবো, আশা করি ইনশাআল্লাহ। সুজন উদ্দিন, সোহাগুদ্দিন সুজন, অভিনন্দন স্যার, আপনাকে অভিনন্দন জানিয়েছে। মির্জা খালিদ হাসান বেগ, চট্টগ্রাম থেকে শুনছি, গ্রেট। চট্টগ্রাম থেকেও পার্টিসিপেন্ট আছে। ইমরান আই বইমাত্রিক গুণের আধার, আমাদের প্রিয় স্যার শামসুজ্জামান কিরণ, ওকে, আপনার অনেক ফ্যান। সোহাগুদ্দিন সুজন, আমরা ঝিনাইদহ জেলা টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। চিটাগাং থেকে দেখছে, ঝিনাইদহ থেকে দেখছে, গ্রেট। রুবেল হোসেন, প্রিয় স্যার, এখনো অফিসে কাজ করছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে রাত 12টা, আর কাল সকালে অফিসে এ সম্পর্কে কিছু বলবেন। রুবেল হোসেন একজন তার মনের কষ্ট ব্যক্ত করেছে যে এখনো সে অফিসে আছে, রাতে হয়তো 12টা ভিতর সে বাসায় যাবে। আব্দুল হালিম, হিম ইনফরমেটিভ, ওকে, থ্যাংক ইউ। বিশ্বজিৎ সরকার, খুব সুন্দর আলোচনা চলছে, বেশ ভালো লাগছে। তারপর বব ফারুক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, গ্রেট। বিশ্বজিৎ সরকার, অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ, গ্রেট। আমরা আবার ভাইয়ের কাছে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন শামসুজ্জামান কিরণ ভাই, আফতাব ফিটস লিমিটেড এর জেনারেল ম্যানেজার সেলস অপারেশনে আছেন ভাইয়া। ভাইয়ার সাথে আমরা আজকে কথা বলছি খুব ভালো একটা টপিকস নিয়ে, সবাই টপিকসটা অলরেডি দেখছেন, ইম্পর্টেন্স অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট ফর অর্গানাইজেশনস ডিউরিং কোভিড-19। তো ভাইয়া, আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। তো এই চ্যালেঞ্জের ভিতরে কোন চ্যালেঞ্জগুলো মনে হয় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের জন্য? যেই চ্যালেঞ্জগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় এবং সেটাকে আমরা কিভাবে কাভার করতে পারি, যদি একটু সংক্ষেপে বলতেন। থ্যাংক ইউ। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বিগ চ্যালেঞ্জ, যেটা অর্গানাইজেশন যে বিগ চ্যালেঞ্জটা পড়বে সেটা হচ্ছে তার ব্র্যান্ড রেপুটেশনটাকে কিপ করে কন্টিনিউ করা। যখনই একটা ক্রাইসিস হয় তখন দেখবেন যে আপনার সবকিছু বাদ দিয়ে তার ব্র্যান্ডের উপরে প্রথমে অ্যাটাক করে। এটা মানে আমি আমার লাস্ট 19 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, এবং আমি অনেক স্টাডিও করে দেখেছি, অনেক কেস স্টাডিও পড়েছি আমার একাডেমিক লাইফে, যে যখনই কোনো ক্রাইসিস হয় ওই ক্রাইসিসটা এফেক্ট করে তার ব্র্যান্ডের উপরে। সো এই জায়গাটায় আর হচ্ছে হিউম্যান রিসোর্সের উপরে। তা আমি প্রথমে বলবো আমার ব্র্যান্ডটাকে আমার কিভাবে সেভ করতে হবে ক্রাইসিসে। তো আমি বলবো যে ব্র্যান্ড আমি কিভাবে সেভ করব ক্রাইসিসে।
এবং অফকোর্স সেই জায়গাটা যদি আমি সেভ না করতে পারি তাহলে আমার ব্র্যান্ড কিন্তু ইন ফিউচারে আমি সাস্টেন করতে পারবো না। তো এই জন্য আমি বলবো যে প্রথম ক্রাইসিসটাই হবে এবং ক্রাইসিসের এফেক্টটাই চলে যাবে ব্র্যান্ডের উপরে। সেকেন্ড হচ্ছে হিউম্যান রিসোর্সের উপরে, যেটা অলরেডি দুটা জিনিসই কিন্তু অনগোয়িং, আপনারা আমার সাথে এগ্রি করবেন মনে হচ্ছে। সো আমরা এখন আসেন, আমি যদি বলি যে আমার ব্র্যান্ড রেপুটেশনকে আমি কিভাবে রাখবো, সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যারা ব্র্যান্ড ম্যানেজমেন্টে আছি, মার্কেটিং ম্যানেজমেন্ট বা ব্র্যান্ড ম্যানেজমেন্টে আছি, তাদের অনেক ধরনের স্ট্র্যাটেজি, অনেকগুলো স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করাচ্ছেও স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, অ্যাজ বিকজ অফ এটিএল বিটিএল এখন কিন্তু একসাথে কাজ করবে না টিটিএল, সো দ্যাট আপনাকে একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি নিতে হবে। সেই জায়গায় আমি বলবো যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে তার ব্র্যান্ডটাকে কিপ আপ করার জন্য, ইমেজটাকে, সেটা হচ্ছে যে আমি বলবো এখন গেরিলা মার্কেটিং তাকে করতে পারে। সে গেরিলা মার্কেটিং এর মাধ্যমে আপনার গেরিলা মার্কেটিং ইজ নাথিং বাট ইটস থিঙ্কিং আউট অফ বক্স। এটা একটু হচ্ছে যদি আপনি লো বলেন কস্ট। গেরিলা মার্কেট, তাহলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আসলে এটা একটা মানে গেরিলা মার্কেটিং ইজ বেসিক্যালি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। তো আপনি খুব লো কস্টে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার বিভিন্ন ভিডিও তৈরি করে ভাইরাল করে দিতে পারেন, এটা খুব লো কস্টে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটা নিতে, কারণ হচ্ছে আপনার এখন মাথায় রাখতে হবে, আপনাকে ওনার্স কিন্তু বলবে বা ফাইন্যান্স কিন্তু বলবে যে কস্ট মিনিমাইজ করে চলো, এইভাবে কথা বলে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই গেরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে নিতে হবে, কারণ হচ্ছে এটা লো কস্ট বা ইকোনমিক ওয়েতে আপনাকে কন্টিনিউ করতে পারবেন। সো দ্যাট মিনস যে আপনি আউট অফ থিঙ্কিং, নর্মালি ট্রেডিশনালি আমরা যেভাবে মার্কেটিং করি সেইভাবে না, আপনাকে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনি এই মার্কেটিংটা আপনি করবেন, সো দ্যাট আপনি আপনার একদিকে কস্ট মিনিমাইজ করতে পারলেন, আরেকদিকে হচ্ছে আপনি আপনার নাম্বার অফ পিপলের কাছে আপনি আপনার ব্র্যান্ডটাকে রিচ করতে পারলেন। আর এই ব্র্যান্ডে যখন আপনি রিচ করবেন তখন দেখা গেলো যে আমরা এখন বাংলাদেশে অলমোস্ট অলমোস্ট 80%, আমি আরবান পিপল এবং রুরাল এরিয়া পিপলের কথা বলবো, 80+% পিপল এখন ইন্টারনেট ইউজ করতেছে। ইভেন যে নাকি কৃষি কাজ করতেছে সেও কিন্তু, আমি একটা স্টাডিতে যে 83% অলমোস্ট ইন্টারনেট ইউজ করতেছে। তো আমি যখন এই অ্যাডভার্টাইজমেন্টটা করব তখন কিন্তু সেও দেখতে পারবে, মানে প্রান্তিক জনগোষ্ঠীও দেখতে পারবে আমার ব্র্যান্ডটাকে। তো এইটা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এই ব্র্যান্ড ইমেজটাকে আপনি কন্টিনিউয়াসলি আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে এই সময়টায় আপনি আপনার কাস্টমারের কাছে সেলস করার চেয়ে তাকে হেল্প কিভাবে করবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আলটিমেটলি আপনার ব্র্যান্ডকে কে ডোর টু ডোর পৌঁছায় দিচ্ছে, আপনার এজেন্ট বা আপনার ডিলার, আপনার যারা কাস্টমার আছে, বিটুবি কাস্টমার আছে বা আপনার কর্পোরেট কাস্টমার আছে, স্পেশালি আমি বলবো ডিলার এবং ইন্ড ইউজাররাই কিন্তু আপনার ব্র্যান্ডটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে। তো সো দ্যাট আপনি সেলসটা আপনাকে খুব বেশি সেলস স্টক না করে তাকে হেল্পিং মুডে আছেন এটাকে আপনাকে চিন্তা করতে হবে, এবং তার যে অফারিংস গুলো এগুলাকে অনলাইন বেসড করে ফেলতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই সময়টায় আপনি আপনার ফিউচার প্ল্যান করবেন, যে আপনি নেক্সট ইয়ারে, আই মিন 2021-এ, 20 তো অলরেডি চলে যাবে, 2021-এ আপনি ফিউচার গ্রোথটাকে আপনি কিভাবে করবেন, এবং এমপ্লয়িকে এম্পাওয়ার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বারবার কিন্তু এমপ্লয়ির কথা বলতেছি, আমরা যারা সেলস আছে, হোয়াট এভার ডিপার্টমেন্ট, বাট যারা স্কিল পার্সন, আমরা যাতে স্কিল লুজ না করি, অর্গানাইজেশন কোনোভাবেই যাতে স্কিল লুজ না করে, এটা বিশাল একটা ডিজাস্টার হয়ে যেতে পারে অর্গানাইজেশনের জন্য। সো দ্যাট এই জিনিসগুলোর উপরে আপনার ফোকাস করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি বলছি যে অনলাইন মার্কেটিং করার জন্য, এবং আপনার অনলাইন মার্কেটিং এর মধ্যে যে আপনি আসলে বেসিক্যালি কি শেয়ার করতেছেন এটাও মাথায় রাখতে হবে, যে আপনার শেয়ারিংসটা কি হচ্ছে। আপনি কিন্তু উল্টা পাল্টা শেয়ার করলে চলবে না। অনেকে দেখা গেল যে তার প্রোডাক্টের মানে মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে, এই মিসলিডিং ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আমরা মানে বিভ্রান্ত হচ্ছি। আসলে আমাদের দেশে একটা কথা মনে রাখবেন ভাই, আমাদের দেশে কেন ই কমার্স এত বেশি পিছিয়ে আছে? ওয়ার্ল্ড এর অন্যান্য জায়গায় দেখেন ই কমার্স অনেক বেশি, স্পেশালি চায়না বা আদার্স কান্ট্রি গুলাতে ই কমার্স অনেক হাইলি অ্যাকসেপ্টেবল, বাট বাংলাদেশে দেখেন যে ই কমার্সের কোনো অনেক বেশি লোক, শুধুমাত্র কোভিড ক্রাইসিসের কারণে ই কমার্সের কিছু ডিমান্ড ক্রিয়েট হয়েছে, আর না হলে কিন্তু ই কমার্সের খুব বেশি একটা ডিমান্ড নেই। সো দ্যাট আমাদের এই সময়টাই কিন্তু ই কমার্সকে অনলাইন মার্কেটে হেভিচুয়েটেড করতে হবে, ক্রেডিবিলিটি অর্জন করতে হবে।
কারণ এই যে একটা সুযোগ, আমি একটা কথা বলেছি যে যদি আপনার অফকোর্স ক্রাইসিস একদিকে, অপরচুনিটি আরেক দিকে। করোনা আমাদের একটা ক্রাইসিস ক্রিয়েট করছে, আবার হ্যাভ সাম অপরচুনিটি। যে একটা আমি যদি বিজনেসের চ্যানেলের কথা বলি, আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল বলি, তারপরে বি2বি চ্যানেল বলি, আমরা সি2সি চ্যানেল বলি, আমরা আরেকটা বলবো আমরা অনলাইন চ্যানেল। এই যে টোটাল 4টা চ্যানেল, এটাকে আমরা বলি যে অমনি চ্যানেল। টোটাল বিজনেসের কে এটাকে আমরা অমনি চ্যানেল বলি। তো অনলাইনের যে ভার্চুয়াল চ্যানেলটা, আমাদের দেশে এখনই সময় এই ভার্চুয়াল চ্যানেলের গ্রহণযোগ্যতা বাড়ানোর। গ্রহণযোগ্যতা বাড়াইতে হলে আপনাকে অবশ্যই আলতু ফালতু জিনিস আপনাকে শেয়ার করলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। আবার এটাও করতে হবে যে আপনি সব রেগুলার আপনার পোস্ট রেগুলার দিতে হবে। যে একদিন দিলেন আর 10 দিন দিলেন না, খবর নাই, এরকমটা না। তাহলে তার মাইন্ড ছুটে গেল, পজিশনিংটা ছুটে, মাইন্ড থেকে ছুটে গেল। তো সো দ্যাট এই সুযোগগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমরা যে ক্রাইসিসটা, আমি ক্রাইসিস থেকে উত্তরণের জন্য অলরেডি আপনার সাথে আমি শেয়ার করেছি। আরেকটু শেয়ার করি যে যখন আমরা ক্রাইসিসকে, অবশ্যই একটা অর্গানাইজেশনের ক্রাইসিসের জন্য ক্রাইসিস টিম অফকোর্স তৈরি করতে হবে, এবং ডেডিকেটেড কিছু একটা টিম থাকতে হবে যারা ওভারঅল তার ন্যাশনাল টিমের সাথে সে কমিউনিকেশন করবে, এবং কিভাবে ইনফরমেশন ফ্লো হচ্ছে, এবং ইনফরমেশন গুলা কি রাইট ওয়েতে আসতেছে কিনা, তার ব্র্যান্ডের রাইট ওয়েতে, তার ব্র্যান্ড কি পজিশন। লেটস সে আমার একটা ব্র্যান্ড মার্কেটে রান করতেছে, এখন এই মার্কেটে যখন রান করে তখন স্বাভাবিক অর্থে কাস্টমার একটা ফিডব্যাক থাকে। এই ফিডব্যাকটাই কিন্তু আমার প্রপারলি আসতে হবে। আর ওই ক্রাইসিস মুহূর্তে যে ছেলেটা বা যে লোকটা, যে টিমটা কাজ করবে, সেটা অফকোর্স মার্কেটিং এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে তার সংযুক্ত থাকতে হবে, কাজ করতে হবে রেগুলার। কারণ হচ্ছে তার ইনফরমেশন ফ্লোটা ঠিক মতো আসতে হবে, তার মার্কেট থেকে ঠিকমতো ইনফরমেশন আসতেছে কিনা, এবং কি জাতীয় ইনফরমেশন আসছে, ইনফরমেশন গুলা তাকে ফিল্টার করতে হবে। তার ব্র্যান্ড সম্পর্কে কি ধরনের ইনফরমেশন আসতেছে, এই ইনফরমেশন থেকে তাকে ফিল্টার করে তার ফিডব্যাকটা ঠিক মতো দিতে হবে। যখনই দেখবে, আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোনো প্রোডাকশন ফ্লো সাথে, আমাদের দেশে হয়তো নাই, আপনার টাটা কার প্রোডাকশনের ক্ষেত্রে বা তাদের যে প্রোডাকশন ইয়েতে দেখবেন, প্রোডাকশন লাইনে কোথাও যদি কোনো প্রবলেম হয়, একসাথে তাদের ওই প্রোডাকশন লাইনে যারা আছে সবাই কিন্তু নোটিফিকেশন হয় যে এরর হচ্ছে। এই বা এরকম একটা চ্যানেল কিন্তু আপনার এস্টাবলিশ করতে পারলে কিন্তু সেখানে প্রোডাকশন কোনো এই কোয়ালিটি এরর হয় না। হোয়াটএভার, আমি বলতে চাচ্ছি যে যখনই তার ইনফরমেশন গুলো ঠিক মতো প্রবাহ হচ্ছে অর্গানাইজেশনের ভিতরে, এই এক্সটার্নাল ইনফরমেশন, ইন্টারনাল ইনফরমেশন, দুইটাই কিন্তু তার ফিল্টারিং করতে হবে। তারপর হচ্ছে সেই জিনিসগুলোকে, এটা ইন্টারনাল কমিউনিকেশন, এবং সেই অনুসারে আপনার ব্র্যান্ডটা পজিশনিং আছে কিনা, আপনার ব্র্যান্ড পজিশনিং ঠিকমতো আছে কিনা। আপনি কিন্তু কোভিডের আগে আপনি পজিশনিং করেছেন একভাবে, কোভিডের সময় সেটা কোথায় পজিশনিং হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। আমার টার্গেট কাস্টমার ছিল এক জায়গায়, আর করোনার সময় হয়ে গেছে আরেক জায়গায়। তো পজিশনিং গুলাকে ঠিক রাখতে হবে, এটা মানে অফকোর্স এটাকে রাখতে হবে। তারপর হচ্ছে আমার এই যে যে ফিডব্যাক গুলো আছে, মনিটরিং করতে হবে, তাদের মনিটরিং যে ঠিক মতো আছে কি, মনিটরিং সেলের মাধ্যমে সেটাকে ফিল্টারিং করতে হবে। আরেকটা জিনিস রাখতে হবে, যদি কোনো আপনার ব্র্যান্ড সম্পর্কে মানে ব্যাড কমেন্টস আসে, হোয়াট এভার, যে কোনো প্রবলেম হলো, বা এটা থেকে আপনাকে লার্নিংস নিতে হবে রাদার দেন দা কনফ্লিক্ট ইস্যু। আপনাকে অবশ্যই সেখান থেকে লার্নিংস নিতে হবে। এইভাবেই কিন্তু আপনি আপনার ব্র্যান্ডটাকে এই কোভিড সিচুয়েশনে একবারে সুরক্ষিত রাখতে হবে। কারণ মানে এটাকে আমি বলবো বার্ডস আই ফ্রগস আই, দুইটা জায়গা দিয়েই কিন্তু ব্র্যান্ডকে একবারে সুন্দরভাবে নিজের সন্তানের মতো করে, নিজের সন্তানকে যেভাবে আপনি মানে করোনা থেকে বাঁচায় রাখতেছেন, করোনা থেকে মাস্ক পরাচ্ছেন, তাকে এই পরাচ্ছেন সেই পরা, অনেক কিছু করতেছেন, ঠিক আপনার ব্র্যান্ডও এইভাবে পুরো কোভিড, ডিউরিং কোভিডকে, কোভিড সিচুয়েশন আপনাকে সেফ রাখতে হবে। আর এমপ্লয়িকেও সেফ রাখতে হবে। দুইটা জিনিস এর উপরে এই ক্রাইসিসে আপনাকে এফেক্ট আনবে। সো এটাকে এইভাবেই সেফ রাখা যেতে পারে, বা রাখে অনেকে হয়তো আরো অনেক ধরনের মধ্যে। থ্যাংক ইউ। খুব সুন্দর আলোচনা আমরা শুনছি। ভাইয়া দুইটা খুব সুন্দর কথা বলেছে। একটা হচ্ছে গিয়ে অর্গানাইজেশন আমাদের ব্র্যান্ডটাকে ঠিক করতে হবে, ব্র্যান্ডটার জন্য ভাইয়া অলরেডি বলে দিয়েছে যে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং খুব দ্রুত ভাবে ব্র্যান্ডটাকে ছড়িয়ে দেওয়া এবং সেখানে কনসিস্টেন্সি রাখা, এবং যেটার মধ্যে ব্র্যান্ডটাকে কিপ করে রাখা। এবং সাইমultaneous ভাইয়া একটা কথা বলেছে, যারা দেরিতে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স যেটা আছে তাদেরকে প্রপার ইউটিলাইজ করা,
এবং যারা কোয়ালিটিফুল human resource, they will survive long term in the organization. So it is the perfect time to perform yourself. সুতরাং আপনারা যারা কাজ করছেন আপনারা নিজেদেরকে শো করার এটা হচ্ছে খুব ভালো একটা সময়। এই কথাগুলি বারবার বলছিলেন যে মেজর যে জিনিসটা আমাদের দরকার অর্গানাইজেশনটাকে টিকিয়ে রাখা প্লাস আমাদের হিউম্যান রিসোর্স আমরা সেলস টিম হোক মার্কেটিং টিম হোক বা পুরো অর্গানাইজেশনের ফাইন্যান্স টিম যারাই হোক আমরা আমাদের যথার্থ কাজ দিয়ে আমরা পুরো আউটকামটাকে দিয়ে আমরা নিজেরাও সার্ভাইভ করবো প্লাস কোম্পানিকে সার্ভাইভ করবো। কারণ এখন দেখেন যে অনেক জায়গায় সিচুয়েশনটা কিন্তু অনেক আগের চেয়ে নর্মাল হচ্ছে, আমরা বলছি এটা নিউ নর্মাল সিচুয়েশন। ভাইয়া ওটার কথাই বলেছেন যে মেজর চ্যালেঞ্জ গুলো কিভাবে রিকাপ করতে হবে। আরেকটা জিনিস আমরা বলতে চাচ্ছি ভাইয়া, what is the major impact of company or organization operations due to COVID-19? কি ইম্প্যাক্টটা হচ্ছে আর হচ্ছে কি হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন ফর স্মুথ অপারেশন, এই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন আমাদেরকে গাইড করতেন তাহলে আমার মনে হয় ভালো। থ্যাংক ইউ। অর্গানাইজেশনের আপনার এই ধরনের বিষয়ে আপনি দেখেন যে কোভিড-19 সিচুয়েশনে যে ক্রাইসিস এই জায়গাটায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে অর্গানাইজেশনের ইকুইটির উপরে। অর্গানাইজেশনের ইকুইটি কিন্তু লস করবে সামহাউ। মানে তার এখন তো সে প্রচুর পরিমাণ ড্যামারেজ দিচ্ছে, তার বিশাল একটা টিম, তার এক্সপেন্ডিচার আছে। তো এই যে টোটাল যে ফাইন্যান্সিয়াল লসটা, তার ইকুইটি লস, এই ইকুইটি লসটাই হচ্ছে লং টার্মে ইমপ্যাক্ট। আরেকটা হচ্ছে স্কিল লুজ করবে, স্কিল ডেফিনেটলি লুজ করবে, কারণ হচ্ছে অনেকেই বিভিন্ন কারণে চলে যাচ্ছে, স্কিল লুজ করবে। আরেকটা হচ্ছে যে আপনার যেটা অর্লিয়ার আমি বলে দিছি যে ব্র্যান্ডের কথা বলছি, এখন বলবো আমি শুধুমাত্র ইকুইটি লস করবে। তো ইকুইটি লস করা মানে হচ্ছে যে আপনার কোম্পানি একটা সময়ের পর বসে যাওয়া। আপনি একটা কোম্পানি যখন স্টেপ বাই স্টেপ ইকুইটি লস করে তখন কিন্তু সে একটা সময়ের পর বসে যায়, যেটা আমার অফকোর্স এই সময়টায় তাকে প্রোটেকশন দিতে হবে যাতে সে ইকুইটি লস না করে। যদিও আমরা বলতেছি যে অনেক বিগ বিগ কর্পোরেট এবং লার্জেস্ট কোম্পানি আছে, তাদের জন্য আসলে এটা মেকআপ করা কোনো ব্যাপার না, বাট ছোট ছোট অর্গানাইজেশন গুলো যেগুলো আছে এদের জন্য এই কোভিড-19 সিচুয়েশনে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড়। এদের জন্য এই এই সময়টায় টিকে থাকতে পারলেই তার মুনাফা। আমি মনে করি এই সময়টাই হচ্ছে, সে যদি এই কোভিড সিচুয়েশনে টিকে থাকে তাহলেই মনে করতে হবে সে মুনাফা করেছে। সো দ্যাট ইকুইটির দিকে তাকে অবশ্যই নজর রাখতে হবে। আর এটাকে আপনি যদি মনে করেন যে এই জিনিসটাকে আপনার কিভাবে সে ইকুইটি ম্যানেজমেন্ট করবে, তো ইকুইটি ম্যানেজমেন্ট করতে হলে তাকে কি করতে হবে? ইকুইটি ম্যানেজমেন্ট করতে হলে তাকে তার রেভিনিউ স্ট্রিম লাইনে নিউ প্রোডাক্টকে অ্যাড করতে হবে। নিউ প্রোডাক্ট অ্যাড করা তার জন্য এখন ক্রিটিক্যাল হইলেও তাকে আনতে হবে। যেমন ধরেন তার রেভিনিউ স্ট্রিম তার এক্সিস্টিং যে প্রোডাক্ট লাইন আছে সেই প্রোডাক্ট লাইন যদি তার মার্কেটে এখন হিট না করে, তাকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে তাকে কাজ করতে হবে। এবং তার ডাইভার্সিফিকেশন প্রোডাক্টে যখন ডাইভার্সিফিকেশন আসবে, অফকোর্স অবভিয়াসলি তার মার্কেটও ডাইভার্সিফিকেশন চলে আসবে বা কাস্টমার সেগমেন্টও চলে আসবে। এই জায়গাটায় তাকে রেভিনিউ স্ট্রিম আনতে হবে। আর এক্সপেন্ডিচার তাকে মানে ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেটা বা অপারেটিং কস্ট ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে খুব বেশি নজর রাখতে হবে। তার এক্সপেন্ডিচার গুলো ঠিক মতো হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই জায়গাগুলোতে নজর রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক কোম্পানি আছে তার মার্কেটে ক্রেডিট দিয়ে বিজনেস করতেছে, তার ক্রেডিট ম্যানেজমেন্ট একটা ইস্যু আছে। ইকুইটি লস বা ফাইন্যান্সিয়াল লসের আরেকটা অন্যতম, তার হয়তো সে দেখা গেলো যে মার্কেটে বাকিতে বিক্রি করতেছে। তা এখন বাকিতে বিক্রি করতে গিয়ে দেখা গেলো যে এখন কিন্তু তার এজেন্ট বা ডিলার বা কাস্টমার যারা, তারা হয়তো দেখা গেলো তাকে ঠিক মতো পে করতেছে না। এই সময়টায় ক্রেডিট ম্যানেজমেন্ট একটা অনেক বড় চ্যালেঞ্জ অর্গানাইজেশনের জন্য। কারণ হচ্ছে এই সময় যদি সে ক্রেডিট ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারে তাহলেই কিন্তু তার ইকুইটিতে হিট প্রবলেম ক্রিয়েট হবে। এখন আসেন আপনি কিভাবে ক্রেডিট ম্যানেজমেন্টটা করবেন। আমাদের দেশে যে একটা কম্পিটিশন চলে, কম্পিটিশন কে কত বেশি ক্রেডিট দিয়ে কাস্টমারকে বা ডিলারকে তার অ্যাট্রাক্ট করে তার প্রিপেয়ার দেয়। কিন্তু এই প্র্যাকটিসটা যারা করতেছে এখন মার্কেটে তারাই কিন্তু এখন লুজার। আমি নাম বলবো না, অনেক কোম্পানি অলরেডি আমার অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিতেই বসে গেছে যারা এই প্র্যাকটিসটা ছিল, মানে ডিলারকে তার সম্পূর্ণ ফ্যাসিলিটি দিয়ে একদিকে দিচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটি হাই, আর একদিকে দিচ্ছে তার কমিশন, তার আদার্স বেনিফিট গুলো অনেক হাই, যাতে করে সবকিছু যদি আপনি ক্যালকুলেশন করলে তার কস্ট অফ গুডস সোলস এর নিচে অনেক নিচে নেমে যায়।
তার তো প্রফিট দূরের কথা, তার কস্ট অফ গুডস যেটা এই জায়গার নিচে চলে আসে। তো সেই ক্ষেত্রে এই অর্গানাইজেশন গুলো এই সিচুয়েশন, কারণ ব্যাংক তো ফাইন্যান্স করতেছে না, ব্যাংক কিন্তু ফাইন্যান্স করতেছে না, এখন ব্যাংক ফাইন্যান্স বন্ধ করে রাখছে অনেকটা, আমি বলবো অনেকটাই বন্ধ করে রাখছে। সো দ্যাট তাকে এখন টিকে থাকতে হলে একমাত্র এতদিন সে যেই বেশি বেশি ক্রেডিট দিয়ে মার্কেটের মানে তৈরি করছে, একটা ব্যাড বিহেভিয়ার মার্কেটে তৈরি করছে, এখন তাদেরকে কন্ট্রোলে আনা সব। কারণ হচ্ছে এই সিচুয়েশনে তারাও তো প্রবলেম, ডিলার আছে বা কাস্টমার যা, তাদেরও তো প্রবলেম, তারা অনেক লস করছে। আমি যদি একটু আমি এক্সাম্পল দিই তাহলে আপনার বুঝতে হবে। যেমন ধরেন আমার ফিড ইন্ডাস্ট্রিতে, ফিড সেক্টরে, ফিড ইন্ডাস্ট্রিতে দেখা গেলো যে প্রচুর ক্রেডিট বিজনেস। এখন এই ক্রেডিট বিজনেস গুলোতে আপনার কি হচ্ছে যে খামারি পর্যায়ে ডিলাররা খামারিকে বাকি দিচ্ছে। তো কোভিড সিচুয়েশনের কারণে, ক্রাইসিসের কারণে ডিলাররা যখন খামারিকে বাকি দিচ্ছে, তখন কিন্তু খামারি তাকে রিপে করতে পারতেছে না, অ্যাজ বিকজ অফ যে আপনি দেখেন এপ্রিল মাসের কথা যদি আপনি বলেন, আমাদের এপ্রিল মাসে বাজারে ব্রয়লার চিকেনের দাম কত ছিল, যে রিটেল মার্কেটে 70-80 টাকা আপনি পার কেজিতে কিনতে পারতেন, এখন ফার্ম প্রাইস ছিল 60 থেকে 70 টাকা। কিন্তু হয়ার এই একটা ব্রয়লার চিকেন প্রোডাকশনের জন্য আপনার 105 থেকে 110 টাকা কস্টিং পড়ে, সব মিলে তার ফিক্সড কস্ট, অপারেটিং বিশাল কস্ট লস। থেকে শুরু করে। হ্যাঁ, একজন খামারে ইয়ে করে। তো এখন দেখেন একজন ডিলার যদি ওই খামারিকে 5 লাখ টাকা বাকি দেয়, 5 লাখ টাকার ফিড বা 2 লাখ টাকার ফিড, 3 লাখ টাকার ফিড বাকি দিয়ে আদার্স মেডিসিন, শুধু ফিড বাকি না, তাকে কিন্তু এই যে ডিওসি, ডে অল 6 এবং মেডিসিন এভরিথিং তাকে দিতে হয়। তার মানে হচ্ছে শুধু তার ম্যানেজমেন্টটা তার কাছে, আর বাকি সব কিন্তু এজেন্টের বা ডিলারের। তো এখন ওই যে পিরিয়ডে সে যে লসটা করেছে, সে কিন্তু খামারে কিন্তু পুঁজি হারাই ফেলছে, আসলে পুঁজিটা ছিল ডিলারের, ডিলারের পুঁজিটা কার? কোম্পানি। তো এইভাবে আলটিমেটলি টাকাটা বেসিক্যালি অর্গানাইজেশনের, অন্য একটা কোম্পানি। তো এইভাবে যখন পুঁজি হারাই ফেলে, যারা হিউজ পরিমাণ বাকি দিছে, এখন তারা করছে কি মানে আর তো তাদের ফাইন্যান্স নেই, এখন ফাইন্যান্স নাই বিধায় তো তারা এখন মার্কেট থেকে সরে যেতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি তো মার্কেটে অলরেডি দিয়ে দিচ্ছেন, আর তো আপনার কাছে নাই। তো এই জায়গাগুলাকে আপনাকে শুধু কোভিড কেন, সবসময় নজর রাখতে হবে। ম্যাল প্র্যাকটিসটাই হচ্ছে আপনার সব অর্গানাইজেশন খারাপ। আপনি দেখেন আমাদের দেশে মানে ক্রেডিট বিজনেসটা এখনো কিন্তু মানুষ কিন্তু হ্যাবিচুয়েটেড না। অন্যান্য দেশে যেরকম ক্রেডিট বিজনেসটা আপনাকে ক্রেডিটেই নিতে হবে, বাকিতেই নিতে হবে আপনাকে, অন্যান্য দেশে আছে। কারণ হচ্ছে সেই দেশের রিপে মানে পেব্যাকের পেমেন্ট করার হ্যাবিট অনেক ভালো। আপনি দেখেন ক্রেডিট কার্ড ইউজার আমাদের দেশে কম কেন? কারণ হচ্ছে আমাদের দেশে ক্রেডিট কার্ড কম ইউজ করার অভ্যাস হচ্ছে যে তারা রিপে করতে চায় না, বিভিন্ন কজ দেখায় তারা রিপোর্ট করতে চায় না। তো সেই জন্য আমাদের দেশে ক্রেডিট বিজনেসটা অনেক বেশি বেশি অ্যালার্মিং সিচুয়েশনে, কারণ রিপে করতে চায় না, খুব কম সংখ্যক আছে যারা রিপে করে। কিন্তু এই হ্যাবিচুয়েটেডটাকে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে কিন্তু মার্কেটে অনেক অনেক বেশি পরিমাণ আপনার চেঞ্জ আসবে, কোম্পানিগুলো তার ইকুইটি লস থেকে অনেক দূরে থাকবে। কিন্তু এই যে ম্যাল প্র্যাকটিস, আমি আমি পার্সোনালি বলবো ম্যাল প্র্যাকটিস থেকে দূরে যেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কাকে দিবেন কি দিবেন না, ক্রেডিট কাকে দিবেন কি দিবেন কেন, এটা কতখানি রিস্ক বা কতখানি কি, এটার অ্যাসেসমেন্ট গুলো আপনাকে করতে হবে। অ্যাসেসমেন্ট না করে আপনি আন্দাজে যদি খালি দিয়ে দেন, তখন কি আপনি 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 তো চাইবে, আপনার কোম্পানি তো দিবে, দিয়ে দিলেন, কিন্তু সে তো আলটিমেটলি লস করলো, আপনাকে লস করে আপনাকে বললো আমি তো লস করছি বিজনেসে, আমাকে একটু হেল্প করেন। তো এই জিনিসগুলো অবশ্যই তখন আপনিও না করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনার বিজনেস টিকায় রাখার জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি দিবেন, তাহলে লং টার্মে কি হলো, আপনার ইকুইটি লস করলো। সো এই ম্যানেজমেন্টটাই আপনার এখন খুব বেশি প্রয়োজন, ক্রেডিট ম্যানেজমেন্ট, স্পেশালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অনেক বেশি প্রয়োজন। আর হিউম্যান রিসোর্সের কথা তো আমি বলেই দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা খুব সুন্দর আলোচনা শুনছি। আজকে আমাদের সাথে লাইভে আছেন আফতাব ফিডস লিমিটেডের আমাদের সবার প্রিয় শামসুজ্জামান কিরণ ভাই, জেনারেল ম্যানেজার সেলস অপারেশন। আমরা কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। ফেরদৌস মামুন, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ভাইয়া। ইমরান আয়ুব, তথ্যগুলো আলোচনা মুগ্ধ হচ্ছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কাশিম খান, আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট ডিসকাশন, থ্যাংক ইউ। উদ্দিন, তথ্যমূল আলোচনা, থ্যাংক ইউ। শেখ রাসেল, মহান সৃষ্টিকর্তার কাছে ছাড়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি। ভাইয়ার মনে হয় টিমমেট হতে পারে বা কলিগ হতে পারে।
তারপর হচ্ছে নিজের সন্তানের মতো ব্র্যান্ডের যত্ন নিতে হবে, অসাধারণ আলোচনা। নায়ক কাশিম কার স্যার, আমাদের চাকরির ক্ষেত্রে ফিল্ড সেক্টরে কতটুকু সুযোগ তৈরি হবে এ বিষয়ে জানাবেন প্লিজ। অনেকে ফিল্ড সেক্টরে এখন কাজ করতে চায়, ভাইয়াকে দেখে অনেকে ইন্সপায়ার্ড যে তারাও আসলে ফিল্ড সেক্টরে ক্যারিয়ার করতে যাচ্ছে। সহাবুদ্দিন সুযোগ, সময় আমাদের সময় উপযোগী হয়ে চলতে হবে। ওকে ফাইন। ফিড সেক্টরের ভবিষ্যতের উজ্জ্বল জানি, এই বিষয় নিয়ে ভবিষ্যৎ নিয়ে জানতে আগ্রহী। বস ইন্টেলিজেন্ট লিডার অফ এগ্রিকালচার, থ্যাংক ইউ। মলয় দাস গেইলা মার্কেটিং সম্বন্ধে জানতে চাই। অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, what would be your suggestion for crisis management for an organization who aims to keep their brand image? What should be marketing strategies? What should be sales strategies? একটু সেলস মার্কেটিং আমরা জানতে চাই, কি হওয়া উচিত এবং ব্র্যান্ড জানতে চাই, যদি একটু বলতেন আমাদের। আমি আমার আলোচনায় কিছুটা আমি নিয়ে আসছি, তখন ব্র্যান্ড ম্যানেজমেন্টটা কিভাবে হবে এই সিচুয়েশন এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে। আমি একটু এখন সেলস স্ট্র্যাটেজিটা নিয়ে একটু বেশি ফোকাস করব, কারণ হচ্ছে আমার এখানে ম্যাক্সিমামই মনে হলো যে অনেকে আমার পরিচিত, সবাই আসলে সেলস এর লোক। হ্যাঁ, সেলস এর লোক। আমি মনে করি তাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেলস স্ট্র্যাটেজিটা এই সময়টায় কাস্টমার বা ডিলার বা এজেন্ট যারা আছে তারা একটু বেশি সহযোগিতা চায়, তারা সাপোর্ট চায়। তো সাপোর্ট যদি আপনি বুঝে বুঝে তাকে সাপোর্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে আসবে, না বুঝে কিন্তু সাপোর্ট দিলে হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে সেলস স্ট্র্যাটেজি বলতে আপনি এটাকে, যারা ডিলার আছেন তাদেরকে হয়তো আপনি ক্যাশ ইনসেনটিভ দিয়ে আপনি বিজনেসটাকে বাড়াতে পারেন। কারণ এখন হচ্ছে কি, মানুষ তার বেনিফিটটা একটু বেশি চাইবে। কারণ সে যদি এখন আগে 10 লাখ টাকা যদি আপনাকে পে করতো, সেটা যদি এখন 1 লাখ দেয়, সেটা 10 লাখের মতো সমান। তো সো দ্যাট ধরেন সে 2 লাখ টাকার প্রোডাক্ট কিনলো, 2 লাখ টাকার প্রোডাক্ট কিনলো, আপনি যদি তাকে একটা ক্যাশ ইনসেনটিভ দিয়ে দেন তাহলে সে কিন্তু খুব হ্যাপি থাকবে। আর এই একটা স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি এখন এই সময়টা ট্রান্সপোর্টেশন, হ্যাঁ ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু হাই। গত আপনার এপ্রিল মেতেও কিন্তু আপনার ডেলিভারির জন্য ট্রান্সপোর্টেশন ঠিক মতো পাওয়া যায়নি। তো সেই জন্যই আপনার এই জায়গাগুলোতে আপনাকে ট্রান্সপোর্ট সাবসিডি, এই জায়গাটায় আপনার খেয়াল রাখতে হবে যে আপনার এজেন্ট বা ডিলার বা কাস্টমার ট্রানজাকশন কস্ট তার কি কমতেছে না বাড়তেছে, কমতেছে না বাড়তেছে, একটু ক্যালকুলেশন করতে হবে। আর তাকে যদি আপনি এমপিথি দিয়ে এই জিনিসগুলা, হয়তো আপনি নিউমেরিক্যালি বা ফাইন্যান্সিয়ালি বেনিফিট না দিয়ে যদি অন্তত এমপিথি দিয়েও আপনাকে বুঝেন, আপনার এমপিথি অবশ্যই বুঝেন, যে এমপিথি দিয়েও তাকে বুঝান, তাহলেও কিন্তু সে আপনার উপর স্যাটিসফাই থাকবে। সো একটা হচ্ছে আপনি যদি ক্যাশ বেনিফিট বা ক্যাশ ইনসেনটিভ দেন আপনার সেলস ইয়ের সাথে, আরেকটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন যদি আপনি একটু দেখেন, তাহলে কিন্তু আপনার সে স্যাটিসফাই থাকবে। কারণ ডিলারের কনসার্ন হচ্ছে তার হাউস পর্যন্ত, ওয়্যার হাউস পর্যন্ত তার প্রোডাক্টটা আসতে কি পরিমাণ কস্ট তার গেল। কারণ সে চায় যে কিনার সময় লাভ করতে চায়। সবসময় দেখবেন যে বিক্রেতা যখন সে আমার কাছ থেকে কিনে বা আপনার কাছ থেকে কিনে, কিনার সময় কিন্তু সে লাভ করতে চায়। তার হ্যাঁ, দেন হচ্ছে সে বিক্রির সময় লাভ করবে। তো দুইটা জায়গায় সে লাভ করতেছে। আমরা কিন্তু এই জিনিসগুলা, বেনিফিট গুলা তাদের খেয়াল রাখতে হবে। আর ক্রেডিট ফ্যাসিলিটি আপনি তাকেই দিবেন যার কাছ থেকে পে ব্যাক আসবে, মানে আপনার ব্যাক আসবে মানিটা, তাকে অবশ্যই আপনি ক্রেডিট সাবসিডি অবশ্যই দিতে পারেন। যদি মনে করেন যে এখানে রিস্ক নাই, সেখানে আপনি সাবসিডি দিতে পারেন। আরেকটা হচ্ছে এই সময়টায় আপনাকে কমিউনিকেশন বাড়াইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনারা ভিজিট করতে পারতেছেন না, ভিজিটে যেতে পারতেছেন না, ট্রু। এবং আমিও বলি না যে আপনি ভিজিটে যান, কারণ আমি আমার এমপ্লয়ি বা আমার স্টাফদের প্রতি ভেরি ভেরি কনসার্ন, তাদের হেলথ বা পার্সোনাল হাইজিনিক এসব থেকে আমি ভেরি কনসার্ন। আমাকে কেউ যদি বলে যে স্যার আমি কি ভিজিটে যাবো, আমি বললাম যে আমি তোমাকে বলি নেই ভিজিটে যেতে। ইফ ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ ইমার্জেন্সি, দেন ইউ ক্যান গো, নো প্রবলেম, আপ টু ইউ, বাট বি সেফ ইন ইউর পজিশন। সবসময় আমার আমার টিমকে আমি সবসময় বলি তুমি তোমার সেফটি জায়গা থেকে ভিজিট করবা। কারণ এই জায়গাগুলোতে যখন থাকে, ছেলেরা যখন দেখে যে আপনার সেফ, আপনি একজন লিডার হিসাবে তাদের সেফটিটা নিয়ে আপনি খুব কনসার্ন রাদার দ্যান সেলস অর আদার, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা নিজ দায়িত্বে যাচ্ছে এবং যাচ্ছেও, তারা খুব ভালো কাজও করছে। সো কমিউনিকেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকতে হবে আপনার, কারণ এই সময়টা
এই ক্রাইসিস মুহূর্তে কে কার পাশে থাকলো এটা ক্যালকুলেশন করে। কি দিলেন সেটা বড় কথা না, আপনার কমিউনিকেশনটা স্ট্রং থাকতে হবে, যে তাদের সাথে কনফ্লিক্টিং সিচুয়েশনে না গিয়ে আপনার ডিলার, কাস্টমার ইজ অলওয়েজ বস, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কাস্টমার ইজ অলওয়েজ, হি ইজ ভেরি পাওয়ারফুল। আজকের এত আয়োজন, হ্যাঁ পৃথিবীর এত আয়োজন কিন্তু তার জন্য, আমি পুরো পৃথিবীর এত আয়োজন কিন্তু তার জন্য। তো এটা মাথায় রেখে কিন্তু আপনার কাছে অলওয়েজ বস, তো তার স্যাটিসফ্যাকশনটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে গেইন করতে পারেন। সেজন্য বলবো আপনার ডিলারকে বা এজেন্টকে, কাস্টমারকে আপনার বিজনেস পার্টনার মনে করতে হবে। আপনি আগে হয়তো আপনার ডিলার বলতেন, এখন আপনি বলেন আপনার বিজনেস পার্টনার, কারণ সে আসলেই বিজনেস পার্টনার আপনার, কারণ সে আপনাকে রেভিনিউ দিচ্ছে। আপনার রেভিনিউ দিচ্ছে বিদায় সে কিন্তু কোম্পানির আজকে ইকুইটি লস করতেছে না, বা ইকুইটি ঠিকঠাক সাথে গ্রোথ হচ্ছে বা প্রগ্রেস হচ্ছে, সাকসেস হচ্ছে, হোয়াট এভার, কোম্পানি এত কিছু তার জন্য হচ্ছে। সো দ্যাট তার সাথে কমিউনিকেশন ভেরি ইফেক্টিভলি করতে হবে। কখনো নেগোসিয়েশনের প্রয়োজন হলে নেগোসিয়েশনে, সেখানে অফকোর্স আপনাকে নেগোসিয়েশন, আমি কিছুদিন আগে লাইভে নেগোসিয়েশন স্কিল নিয়ে কিছু কথাবার্তা বলেছি, সেই জায়গাতে আপনাকে একটু ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে হবে, যে যাতে করে সে তার বেনিফিটটাকে বেশি বুঝাচ্ছেন আপনি, তো এই বেনিফিট গুলা তাকে এনশিওর করে আপনি, তো কমিউনিকেশন, নেগোসিয়েশন, এই 4-5টা স্ট্র্যাটেজি আপনাকে মাথায় রেখেই কিন্তু মার্কেট অপারেট করতে হবে। বি কেয়ারফুল, কখনোই ডিলারকে বা আপনার কাস্টমারকে ইগনোর করবেন না, হোয়াট এভার সে যখনই কল করুক। আমরা অনেকেই ভাবি যে আসলে আমরা সেলস হোক, আমাদের কি কোনো পার্সোনাল লাইফ নেই? আসলে পার্সোনাল লাইফ বলতে আসলে আমি সেটাকে বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে সে যখনই আপনাকে কল করবে চেষ্টা করবেন তাকে রেসপন্স করার জন্য। এই সময়টায় ওই রেসপন্সটা সে আপনাকে অনেক বেশি ভ্যালু দিবে, কারণ সে এখন অ্যালোন ফিল করে, অ্যাজ বিকজ অফ সে কিন্তু হেড অফিসেও আপনার আসতেছে না, আপনার জোনাল অফিসে যেতে পারতেছে না, সে কিন্তু তার বাসায় এক কোনায় বসে বা অফিসের এক কোনায় বসে সে তার বিজনেসটা রান করাচ্ছে, বিভিন্ন দিকে মুভ করতেছে। তার পাশে আপনি এই সময়টা থাকা মানে হচ্ছে তার এমপ্যাথিতে নিয়ে আসা, আপনার এমপ্যাথেটিক একটা বিষয় শো করা। থ্যাংক ইউ। খুব সুন্দর কথা বলছেন ভাইয়া। আমাদের প্রত্যেকে যারা দেখছে, আমার মনে হয় যে প্রত্যেকে এই সিচুয়েশন গুলো শুনে ওভারকাম করতে পারবে, এবং যেটা ভাইয়া বলেছে ডিলার রিলেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে। ভাইয়া আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই, হোয়াট ইজ ইউর কোম্পানিজ রোল ইন প্লেস ফর ইউর কাস্টমার অর স্টেক হোল্ডার্স ইন এইমস টু ম্যানেজ কোভিড-19 ক্রাইসিস? এটা আপনি কিভাবে দেখছেন? হুম, এটা আসলে আমি আমি যেহেতু আমাদের পোল্ট্রি সেক্টর বা অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, আপনি জানেন অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি আসলে খুবই মার্কেটে এটা এত সিচুয়েশনের পরেও কিন্তু উই আর ইন ভেরি গুড পজিশন, নো ডাউট। আমাদের True. আমরা খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো জি এটা জি, আমরা, এগুলোতে অনেকেই ভালো আছে দেখুন। হ্যাঁ অনেকে আমরা ভালো আছি, আমরা শুকরিয়া আল্লাহর কাছে। আসলে কি পৃথিবীটাই সৃষ্টি যখন আল্লাহ তাআলা তৈরি করছে, তখন কিন্তু জীব, প্রাণী, এই লাইফটা দিয়েই কিন্তু পৃথিবীর সৃষ্টি প্রথমত। তারপরে আপনার বিভিন্ন জিনিস আসছে, আবিষ্কার হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি প্রথমে কিন্তু মানব থেকেই আদম, আদম হাওয়া, হ্যাঁ এখান থেকে। তো এখানে লাইভের যে বিষয়টা, এই লাইভ নিয়েই যখন আমরা বিজনেস করি তখন আমরা খারাপ থাকার কথা না, আমরা অবশ্যই ভালো থাকা, বাট ভেরি সেন্সিটিভ। হ্যাঁ, ভেরি সেন্সিটিভ। তো এই জায়গাটা আমাকেও, আমার এই সিচুয়েশনে তাদেরকে অনেক বেশি মানে সাপোর্টিং সাপোর্টিং মাইন্ডে থাকতে হবে। আমি বলবো আমাদের অনেকগুলো রোল আমরা আমাদের এমপ্লয়ি ডিলারদেরকে, আমরা আমাদের এজেন্টদেরকে আমরা দিয়েছি, আমাদের বিজনেস পার্টনার যারা, তাদেরকে আমরা, আমাদের বা অ্যাসোসিয়েটে যারা আছে তাদের জন্য আমরা ডিক্লারেশন দিছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম আমরা প্রায়োরিটি দিচ্ছি যে আমাদের এন্ড কাস্টমারকে, খামারিরা তাদের প্রোডাকশনটা কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে করা যেতে পারে, এর জন্য আমার টেকনিক্যাল সার্ভিস টিমটা প্রতিনিয়ত কিন্তু কাজ করতেছে। এটা কি মানে রাত দিন 24 ঘন্টাই তারা কাজ করতেছে। ডক্টর যারা আছে, ডিবিএম যারা আছে, ওনারা কাজ করতেছে। আমার সেলস এর লোকগুলো সবসময় সার্ভিসের জন্য ব্যস্ত থাকতেছে। অর্থাৎ তারা কিভাবে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি প্রোডাকশনটা কস্ট ইফেক্টিভ ওয়েতে করতে পারে খামারি লেভেলে, এবং তাদেরকে আমরা কাউন্সিলিং করতেছি, সেটা তারা যাতে কোনোভাবে, আপনি দেখবেন যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আপনার সবাই একটা আতঙ্কে ছিল, এবং অনেকে সোশ্যাল মিডিয়াতে আসছে যে ব্রয়লার মুরগিতে করোনা ভাইরাস ব্রেক আউট হয়, আউটব্রেক হয়, এই স্পিড আউট হয়, এই ধরনের। কিন্তু আমরা
এগুলো ফেস করেছি, সেগুলো থেকে কিন্তু আমরা ওভারকাম করছি, ওভারকাম করেই কিন্তু ভালো। দেখেন এর জন্য গভর্নমেন্ট কিন্তু তার রেগুলেটরি অ্যাফেয়ার্স এর মাধ্যমে বা তার কনসার্ন অথরিটির মাধ্যমে কিন্তু সার্কুলার দিয়েছে যে আসলে এটা মিসলিডিং ইনফরমেশন ইন দ্য মার্কেট। আমরা আমরাও বিভিন্ন মিডিয়াতে আমরাও বিভিন্নভাবে চেষ্টা করেছি, আসলে এটা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে সত্য না, মিথ্যা। কারণ হচ্ছে সবসময় দেখবেন কোনো না কিছুর একটা অ্যান্টি পজিশনে থাকে, এই অ্যান্টি পজিশন গুলোই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতিকর, মিসলিডিং ইনফরমেশন দেয়। তো এই গভর্নমেন্টের বিভিন্নভাবে প্রচার প্রচারণের মাধ্যমে খামারির যে ভয়ভীতিটা ছিল সেটা আপনার কমে আসছে, তারা আস্তে আস্তে কমে আসছে। কারণ একটা পর্যায়ে তারা কি যখন দেখছে যে তাদের মানি লুজ হয়েছে, আমি আর্লিয়ার বলেছি যে তারা মানি লুজ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু পরবর্তীতে আর ডিওসি হাউজিং বা ডেওয়াল চিক্স কিন্তু হাউজিং করার মধ্যে তারা থেকে বিরত ছিল। তখন তারা ভয় পাইতেছিল আসলে এটা মার্কেটে কি হবে, মার্কেটে আসলে হচ্ছে না, খাচ্ছে না, এরকম একটা। এখান থেকে তাদেরকে মানে বের করে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন কাউন্সিলিং সার্ভিস এবং আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদেরকে সচেতন করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যাতে করে তারা কোনো প্রকার ভয়ভীতি না পায়। এবং আমাদের যারা বিজনেস পার্টনার আছে তারাও কিন্তু তাদের এই জিনিসগুলোতে খুব বেশি অ্যাওয়ারনেস ছিল যে আসলে এটা যাতে না আসে, এরকম যাতে না হয়। এরপর আসেন অনেক খামারি আছে তার দেখা গেলো তার প্রোডাকশন, দেখা গেল যে সে 1000 ডিওসি বা দিয়ে তার হাউজিং করেছে, বাট সেই ক্ষেত্রে দেখা গেল যে তার এটা কস্ট ইফেক্টিভ না, তাকে আরো বড় ধরনের কিভাবে করা যেতে পারে। আমরা নর্মালি আমাদের দেশে যেটা দেখা গেল যে তারা ওপেন শেডে তাদের ব্রয়লার ফার্মিং গুলা করে বা লেয়ার ফার্মিং গুলো ওপেন শেডে। আমরা তাদেরকে সাজেশন দিই যে সেমি কন্ট্রোল বা ফুল কন্ট্রোল শেডে তাদের ফার্মিং করার জন্য, এবং তাদেরকে আমরা ট্রেন আপ করে নিই এবং তাদের ফার্মিং করার যে স্কিল ডেভেলপমেন্টটা এটা আমরা করে থাকি। তাদের কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটাও আমরা করে দিয়েছি বা আমরা করতে আছি, স্টিল উই আর ডুইং। এবং ফার্ম ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্পেশালি বাংলাদেশে আপনার বায়োসিকিউরিটি একটা বিগ ইস্যু, পোল্ট্রি সেক্টরে বায়োসিকিউরিটি একটা বিগ ইস্যু, সেটার উপরে আমাদের পিপলসরা রেগুলার বেসিস কাজ করতেছে। কারণ বায়োসিকিউরিটি যদি ঠিক মতো ম্যানেজমেন্ট না হয় তখন দেখা গেল যে আপনার খামারি ঠিক মতো প্রোডাকশন দিচ্ছে না, তো প্রোডাকশন পাচ্ছে না। অনেক সময় দেখা গেল যে কারণ যখনই আপনার বায়োসিকিউরিটি আসছে তখন ডিজিজ ম্যানেজমেন্টে হ্যাম্পার হয়, কারণ ডিজিজ তখন এফেক্টেড হয়ে যায় বিভিন্ন বার্ডে। তখন সেই জায়গাগুলোতে ম্যানেজমেন্ট নিয়ে আমরা তাদের সাথে অলওয়েজ কাউন্সিলিং করি। এটা আমাদের সবচেয়ে, এটা হলো আমার অপারেটিং আসপেক্টে আমরা এই কাজগুলো আমরা তাদেরকে করেছি এবং তাদের তো প্রতিনিয়ত 24 আওয়ার্স আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। এখন আসেন আপনি ফাইন্যান্সিয়ালি তাদেরকে আমরা বুঝে বুঝে কেস বাই কেস বেসিস তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। কারণ হচ্ছে আমরা তাদেরকে আলটিমেটলি আমাদের বিজনেস পার্টনার মনে করি। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের দেশ, আমাদের যে প্রান্তিক যে খামারি আছে তাদেরকে উঠে আনার এবং আমাদের রেভিনিউ স্ট্রিম লাইনে অ্যাড করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা অলরেডি করে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনি দেখবেন যে এই এই সেক্টরটাতে খুব বেশি পরিমাণ আপনার একজন ডিলার বা একজন খামারি কিন্তু তার খুব বেশি পরিমাণ লস বা লাভ, এই জিনিসগুলোর ভিতরে একটা ব্যালেন্সিং সিচুয়েশনে আসতে তাদের অনেক সময় মনে করে যে আমার অনেক লস হয়েছে অনেক লাভ হয়েছে, এরকমটা না। আসলে কিন্তু এই সেক্টরে বিজনেসটা প্রফিটেবল বিজনেস আমি মনে করি। আর সবচেয়ে মজার হচ্ছে এদের এই সেক্টরে যারা এজেন্ট আছেন বা ডিলার আছেন ওনাদের ক্রেডিট বিহেভিয়ারটা খুব ভালো। হ্যাঁ, ওনারা কিন্তু রিপে করে, কোম্পানির টাকা পয়সা বা কোম্পানির কোনো টাকা পয়সা কোনোদিন কেউ তেমন একটা মেরে খায় না, বা না দেওয়ার কোনো একটা অভ্যাস নেই তাদের। অন্যান্য সেক্টরে যেমনটা হয় এই সেক্টরটাতে এই জায়গাগুলোতে খুব সিকিউর, কারণ সে কিন্তু এই ব্যবসাটার উপরে খুব নজর দিচ্ছে, কারণ সে অন্য কোনো ব্যবসা সে ইনভলভ না, অন্য কোনো ব্যবসার দিকে আসলে সে শিখে নেয়, এটার উপরেই তাকে অনেক কিছু মানে ডিপেন্ড করেন। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের যে এজেন্ট বা বিজনেস পার্টনার বা প্রান্তিক খামারিরা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ। আমি মনে করি যে আমাদের যে বিজনেস এটা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর অ্যান্সার ভাইয়া দিয়েছেন। আচ্ছা ভাইয়া, একটা বিষয় আমাদের খুব জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে how many company organizations keep their employees with high productivity during COVID-19 crisis? এটা আপনি কিভাবে দেখছেন? অ্যাবসলিউটলি দ্যাটস ভেরি গুড কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট। এটা
মানে এই সময়টা এমপ্লয়িকে আপনি কিভাবে প্রোডাক্টিভিটিতে হাই রাখবেন, এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট কোশ্চেন। আমি মনে করি যে আমি লাস্ট কিছুদিন আগে একটা রিভিউ দেখেছি, যেটা আপনার এমআইটি স্লোন যে ম্যানেজমেন্ট রিভিউতে আসলে তারা কিভাবে দেখছে টোটাল গ্লোবালি এমপ্লয়ীদের সিচুয়েশনটা তারা কিভাবে দেখছে। তো আমি যখন এই রিভিউটা দেখলাম তখন আমি দেখলাম এমপ্লয়ীদের যে টপ অফ দ্য ইস্যু, যে জিনিসটা টপ অফ দ্য ইস্যুতে আছে আপনার দেখা হলো যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা নিয়ে এখন আপনার তাদের যে থিঙ্কিং, এই থিঙ্কিংটা তারা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে দেখা গেলো যে তারা ভাবতেছে যে মানে 80% টাইম, 80% পিপল দেখা গেলো যে আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে তারা থিঙ্ক করতেছে। আরেকটা দেখলাম যে তারা হেলথ এবং ওয়েলবিং, তারা কিন্তু কনসার্ন, এমপ্লয়ি কনসার্ন হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং হেলথ এন্ড ওয়েলবিং। আর হচ্ছে তাদের ফ্যামিলি, তাদের ফ্যামিলি নিয়েও তারা খুব কনসার্ন। আরেকটা হচ্ছে যে তাদের প্রোডাক্টিভিটি এবং ওয়ার্ক, তারা তাদের আসলে কি সে প্রোডাক্টিভিটি দিতে পারতেছে কিনা বা প্রোডাক্টিভ কিনা, এই জায়গাগুলোতে আপনার খুব বেশি তারা কনসার্ন। তারা টপ অফ মাইন্ডে তারা এটা রাখতেছে। না মানে টপ পজিশন, টপ ইস্যু ইন দেয়ার মাইন্ড। আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তারা যে সমস্ত তাদের যে রিসার্চ আছে সেটা 81% পিপল তারা এটা মাথায় রাখতেছে। আরেকটা তাহলে হেলথ নিয়ে তা প্রায় 56% পিপল তারা কনসার্ন যে হেলথ নিয়ে। ফ্যামিলি নিয়ে তাদের অনলি 25% পিপল তাহলে মানে ফ্যামিলি নিয়ে ভাবতেছে। প্রোডাক্টিভিটি এবং ওয়ার্ক, এই দুইটা দিয়ে দেখা গেলো তাদের ইস্যুতে আসতেছে প্রায় 24%। তো এই বিষয়গুলোকে আপনার যখন এমপ্লয়ি ভাবে, হ্যাঁ, এই রিভিউ থেকে আবার অনেক সময় দেখা গেলো যে অনেক এমপ্লয়ি আছে জব সিকিউরিটি, এখানে আমরা দেখলাম যে এই সেগমেন্টে দেখা গেলো যে 54% পিপল তার জব সিকিউরিটি নিয়ে তারা ভাবতেছে। পার্সোনাল হেলথ যেটা তাদের বিষয়, পার্সোনাল হেলথে তারা 38% থিঙ্কিংটা তারা নিয়ে আসতেছে। আবার স্কুলিং, এখন বাচ্চাদের চাইল্ড কেয়ার, এই চাইল্ড স্বাভাবিক, আমি এমপ্লয়ি, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, এগুলো নিয়ে তো আমার ভাবনা থাকতে হবে। তো চাইল্ড কেয়ার এবং হোম স্কুলিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক লোক খুব বেশি কনসার্ন, সেখানে প্রায় 70% পিপল তাদের এই জায়গাগুলোতে আছে। পার্সোনাল ফাইন্যান্সিয়াল ইস্যু আছে। তারপর হচ্ছে আপনার ভাইবিলিটি এমপ্লয়ার, মানে আমি আবারও বলছি যে এমপ্লয়ার কোন কোম্পানিতে চাকরি করতেছি সেটার ভাইবিলিটি নিয়েও তারা খুব বেশি কনসার্ন। তো মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, তারপর ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই জিনিসগুলো নিয়ে তারা খুবই মানে চিন্তিত। এবং পুরো হ্যাঁ পুরো সব কোম্পানির এটা তো একটা বিষয় বিশ্বস্ত, যেটা হার্ভার্ডের সাথে রিভিউ করা, হার্ভার্ডের সাথে কম্পারিজন করা। তো এই জায়গাগুলোতে খুব বেশি মানে তারা কতখানি প্রোডাক্টিভ একটা অর্গানাইজেশনের জন্য এটা একটা মেজর কনসার্ন, তারা আসলে প্রোডাক্টিভ কিনা এটা একটা মেজর কনসার্ন অফকোর্স। তো সেই ক্ষেত্রে আমি যে রিভিউর কথাটা আপনার সাথে শেয়ার করলাম, সেই চিন্তা করে আপনাকে অবশ্যই আপনার এমপ্লয়িকে প্রোডাক্টিভ রাখতে হবে। তো সেই প্রোডাক্টিভ রাখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে অফকোর্স, যেহেতু আপনার এমপ্লয়ি শুধু এখন আপনার কাজ নিয়ে ভাবে না, যতই সে দেখাক আই এম উইথ ইউ, আই এম ওয়ার্কিং ভেরি প্রপারলি, রেজাল্ট আছে খুব আমরা এটা, আমি একজন এমপ্লয়ি, আমিও আমাকেও চিন্তা করতে হবে। আমি সবাইকে নিয়ে বলতেছি। অনেকে হয়তো ভাবতে পারে স্যার এটা কি বলতেছে, আমরা তো সারাক্ষণ কাজেই মনোযোগী আছি। অফকোর্স আপনি কাজেই আছেন, মনোযোগী আছেন। আমি আপনার সাইকোলজিক্যাল টেস্টের কথা বলতেছি। আপনার সাইকোলজি, আপনার মেন্টাল কোথায় কি অবস্থায় আছে। কারণ হচ্ছে যেই স্টাডিটা করা হয়েছে সেটা মানে অনেকগুলো এমপ্লয়ির উপরেই রিসার্চ করে করা হয়েছে বা সার্ভে করে করা হয়েছে। এখন অর্গানাইজেশন এই প্রেক্ষিতে আপনার কি করতে পারে, যেহেতু একটা মানে সিচুয়েশন যাচ্ছে, সেই সিচুয়েশনে আপনার ম্যানেজমেন্টকে একটা ক্রাইসিস টিম মাস্ট মাস্ট একটা ক্রাইসিস টিম থাকতে হবে এবং একটা ডেডিকেটেড টিম থাকতে হবে। আমরা দেখি না আমাদের মানে বিভিন্ন কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমরা ডেডিকেটেড পিপল রাখতেছি, হ্যাঁ, কল সেন্টার করতেছি, অনেক কিছু করতেছি। এখন আমার কোম্পানিতে এতগুলা এমপ্লয়ি, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো একটা ডেডিকেটেড টিম থাকতে পারে এই সিচুয়েশনে, তাদের ওয়েলবিং এর জন্য, হ্যাঁ, তাদের সবকিছুর জন্য। আরেকটা হচ্ছে যে আপনার এমপ্লয়ির যে ইনফরমেশন গুলো, তাদেরকে আপডেট ইনফরমেশন দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে তারা কিন্তু, আমি আগেই বলছি, তারা ডিসকানেক্টেড ফ্রম তাদের হেড অফিস, ফ্রম তাদের বসের সাথে মিট হচ্ছে না, তারা ডিসকানেক্টেড। তাদের ইনফরমেশন তারা যাতে অয়েল ইনফর্ম হয় সেটা তাদেরকে রাখতে হবে, তাদের প্রোডাক্টিভিটি হাই আনতে হলে। এখন আপনি বলতেছেন, ধরেন সকালবেলা একজন সেলস লিডার উঠে বলতেছে যে তোমার টার্গেট আজকে এত টন বা এত টাকা বা এত কেজি এত ইউনিট, কিন্তু সে
ওইটুকু ঠিক মতো শুনে নাই সামহাউ, বাট অধৈর্য হলে হবে না, আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, তাকে ইনফর্ম করতে হবে। ম্যানেজমেন্ট যে ইনফরমেশন গুলো দিচ্ছে, যে ডিসিশন গুলো দিচ্ছে, এগুলোকে ঠিক মতো ডেলিগেট করতে হবে বা তার ডিসিপ্লিন মানে স্পিড আউট করতে হবে। এই ইনফর্ম অলওয়েজ ইনফরমেশন তাদেরকে ক্যারিড আউট করতে হবে। দেন হচ্ছে তাদের কাছে কিন্তু আপনি ডিভাইস, অনেকে অনেক সময় দেখা গেলো যে তাদের ডিভাইসে অনেক প্রবলেম, তারা হয়তো অনেকের কাছে এই যে ইনফরমেশন বা কমিউনিকেশনের জন্য অনেকের হয়তো দেখা গেলো যে সেই ফ্যাসিলিটি নাই। হ্যাঁ, এটা আপনাকে সেই ফ্যাসিলিটিটা এনশিওর করতে হবে, ডিভাইস গুলো অফকোর্স তাকে এনশিওর করতে হবে যাতে তাদের কাছে অল টাইম আপনি কানেক্টেড থাকেন। ভাই আপনার কিন্তু এমপ্লয়ি কিন্তু আপনার একটা অ্যাসেট, মাথায় রাখতে হবে, ওয়ান অফ দ্য পিলার, তাকে কিন্তু সে রেগুলার কিন্তু আপনার, হ্যাঁ আপনি দেখেন সে যদি একদিন আপনার কাছ থেকে কানেক্টেড না থাকে আপনি কিন্তু লস করবেন। সো দ্যাট আপনি দেখা গেলো ছোট্ট একটা ইনভেস্টমেন্ট কিন্তু তাকে কানেকশনে রাখতে পারতেছেন না, কানেক্টেড রাখলেন, কারণ হচ্ছে এখন তারা ওয়ার্ক ফ্রম হোম, অনেক কোম্পানি আছে বাসায় থেকে কাজ করতেছে, ওয়ার্ক ফ্রম হোম, ইভেন আমিও করতেছি। হ্যাঁ, আমিও বাসা থেকে কাজ করতেছি। বাসা থেকে কাজ করার মানে হচ্ছে যে আমার হয়তো এক সপ্তাহ বাসা থেকে করতেছি, আরেক সপ্তাহ দেখা গেলো যে আমি অফিসে গিয়ে করতেছি বা অফিসে, এইভাবেই কিন্তু এখন চলছে। তো এটার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক বেশি ইনফর্ম। কোলাবোরেশন, আমার কিন্তু কোঅপারেশন এন্ড কোলাবোরেশন, ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন, এটা ভেরি জরুরি। এই জায়গাটায় কিন্তু আপনি ক্রাইসিসে পড়বেন তখনই যখন আপনার ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশন কোঅপারেশন না থাকবে। এখন সেলস এর সাথে অফকোর্স ডিস্ট্রিবিউশন, অফকোর্স প্রোডাকশন, অফকোর্স মার্কেটিং, অফকোর্স টেকনিক্যাল সার্ভিস, সবার সাথে একটা কোলাবোরেশন থাকতে হবে। এটা এখন ভার্চুয়াল কোলাবোরেশন হচ্ছে, বাট এটা ইফেক্টিভলি হতে হবে। কারণ হচ্ছে আপনি কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না, ফেস টু ফেস ফিজিক্যালি তার সাথে আপনি মিট করতে পারছেন না, করতে পারলেও কিন্তু খুব বেশি একটা না, খুব ক্ষুদ্র পরিসরে। তো সেই জন্য আপনার ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন কোলাবোরেশন গুলা খুব ইফেক্টিভলি থাকতে হবে। আরেকটা জিনিস হলো, একজন এমপ্লয়ি তার কোয়ারি থাকতেই পারে তার ওয়ার্ক সম্পর্কে, ডেইলি ওয়ার্ক সম্পর্কে, সেই তার যদি কোয়ারি গুলার আনসার আপনাকে ক্লিয়ার কাট দিতে হবে, মানে ট্রান্সপারেন্ট ওয়েতে দিতে হবে। কোনো প্রকার আপনি যদি মানে আনক্লিয়ার আনসার দেন তখন হবে কি সে মিসগাইডেড হবে, তার ভিতরে একটা কি এমনি সে সাইকোলজিক্যালি অনেক বেশি অপওয়ার্ড সিচুয়েশন আছে। এখন তার আনসার যদি এলোমেলো হয় তখন সে আরো বেশি সাইকোলজিক্যালি মানে ব্রেক হয়ে যাবে। সো দ্যাট তার যে কোশ্চেন গুলা তার অ্যারেঞ্জ হবে সেগুলোকে সলিউশন করতে হবে, আনসারিং করতে হবে ঠিক মতো। আর এই জিনিস যখন আপনি করতে যাবেন তখন কিন্তু তাকে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যাতে মিসলিডিং কোনো ইনফরমেশন, মানে উল্টাপাল্টা ইনফরমেশন যাতে তার কাছে না যায়, কারণ মিসলিডিং ইনফরমেশন কিন্তু অনেক ক্রাইসিস ক্রিয়েট করে। কারণ এটা এমপ্লয়ীদের ভিতরে, এমন এমপ্লয়ির ভিতরে কনফ্লিক্ট কি করে, আবার বস এমপ্লয়ির ভিতরে, তার সাবঅর্ডিনেটের ভিতরে, আবার দেখা গেলো ম্যানেজমেন্টের সাথে এই মিস ইনফরমেশনের কারণে কনফ্লিক্ট ক্রিয়েট করে। এটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি এবং দেখি। এই জিনিসগুলাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার কমিউনিকেশন টুলস, তো আপনি ডেফিনেটলি যেটা আমি বলছি ডিভাইস এবং কমিউনিকেশন টুলস এই জিনিসগুলাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে যে যে সেন্ট্রাল যে কমিউনিকেশন সিস্টেমটা আপনার হেড অফিস থেকে বা আপনার টোটাল সেন্ট্রাল অফিস থেকে যেখানে আপনি কমিউনিকেশন করবেন বটম লাইনে, সেই কমিউনিকেশন সিস্টেমটা আপনাকে প্রথমে কিভাবে কমিউনিকেশন করবেন তাকে অফকোর্স ডিফাইন করে দিতে হবে। এলোমেলো ভাবে তার সাথে যদি কমিউনিকেশন করেন তাহলে কিন্তু সে এলোমেলো ভাবেই তার মেসেজ যাবে। আপনি বলছেন একরকম, হয়ে যাচ্ছে একরকম, হচ্ছে আরেক রকম। আরেকটা জিনিস হচ্ছে আপনি যে রুটিন ওয়ার্ক, যে বিষয়গুলো রুটিন ওয়ার্ক গুলোর দিকেও আপনার নজর রাখতে হবে। রুটিন ওয়ার্ক যদি আপনার ঠিক মতো না থাকে তাহলে দেখা গেল যে আপনার তাদের কমিউনিকেশনের মধ্যে একটা গ্যাপ থাকবে এবং মিস মিসকমিউনিকেশন হবে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে, আমি সেলস এর লোকের ক্ষেত্রে বলবো, এটা হয়তো আমার বলাটা খুব বেশি কিভাবে হবে, আমাদের যে অর্গানাইজেশন আছে তারা যে ট্রাভেলিং পলিসিতে আছে, এই ট্রাভেলিং পলিসি গুলো সব অর্গানাইজেশনকে কিন্তু এখন রি রিডিজাইন করা উচিত। হ্যাঁ, ট্রাভেলিং পলিসিতে একটু রিডিজাইন আনা উচিত। কারণ হচ্ছে ছেলেরা এই জায়গাটাতে একটু অনেক বেশি পরিমাণ ফোকাস রাখে। আর এটা আমি মনে করি অপটিমাম আউটপুট আনার জন্য এই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। সো এই কিছু তাদেরকে সোজা হিসাব একটা এমপ্লয়িকে তার ওয়েল বিইং থেকে শুরু করে তার ফ্যাসিলিটি বেনিফিট থেকে শুরু করে আমি বলবো যে তাকে প্রোডাক্টিভ রাখার জন্য এই জিনিসগুলা সাইকোলজিক্যালি সবসময় স্ট্রং রাখার জন্য তার খোঁজ খবর নেওয়া এবং তাকে সবসময় কানেক্টেড রাখা,
তার অনেক বেশি মোটিভেশন এখানে কাজ করবে এবং তাদেরকে প্রোডাক্টিভ রাখা যেতে পারে এবং প্রোডাক্টিভ রাখা যাবে। আর যারা মনে করেন যে সমস্ত অর্গানাইজেশন এমপ্লয়িকে খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, বা তাদেরকে অনেকে দেখবেন যে স্যালারি কাট করতেছে, এই করতেছে সেই করতেছে, হ্যাঁ তাদের, আরে ভাই আপনার আমার তো ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলি আছে। তো এই জিনিসগুলাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা লোক যদি তার ফ্যামিলি ক্রাইসিসের ভিতরে যদি আবার ফ্যামিলি ক্রাইসিসে পড়ে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে, তাহলে তার ভিতর থেকে আপনি কিভাবে প্রোডাক্টিভিটি আশা করতে পারেন? কখনই আশা করতে পারেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো। সো আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে আসলে এমপ্লয়ি তার নিজের জায়গা থেকেও অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারে। ঠিক আছে, অর্গানাইজেশন, এটা হলো আমি অর্গানাইজেশনের আসপেক্টে বললাম। অনেক ক্ষেত্রে দেখা গেল অর্গানাইজেশনের আসপেক্টে যে জিনিসটা আমি বললাম, সেটা আপনি একজন এমপ্লয়ি, আপনি আপনার অর্গানাইজেশনকে কিভাবে টিকে রাখবেন, আপনার অর্গানাইজেশনকে কিভাবে টিকে রাখবেন এবং সেখানে কিভাবে রেভিনিউ স্ট্রিমে আপনি কন্ট্রিবিউশন করবেন, সেটা আপনার একটা একান্তই আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার ডেডিকেশন, এই জিনিসগুলোর উপরে বেসিস করে আপনি করবেন। কারণ এমন না যে আপনি এখন ভার্চুয়াল ওয়ার্ক করতেছেন, আপনার বস আপনাকে দেখতেছে না বা আপনার অফিস কেউ আপনাকে দেখতেছে না, আপনাকে নিজ দায়িত্বে প্রোঅ্যাক্টিভলি আপনাকে কাজ করতে হবে। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে আমার অর্গানাইজেশন যদি আমার টিকে থাকে, তাহলে আমি টিকে থাকবো, আমার জবটাও সেফ থাকবে। সো এই জিনিসগুলাকে মাথায় রাখতে হবে। আইদার আপনি কিন্তু আপনার অর্গানাইজেশন টিকে থাকবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে নিজাম ভাই এখান থেকে সরে গেছে, সামহাউ তার ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা তার জন্য অপেক্ষা করি। হ্যালো ভাইয়া, আমার নেটওয়ার্ক কানেকশনটা চলে গিয়েছিল। আমি আবার আমরা বুঝতে পারছি যে আপনি ডিসকানেক্টেড ছিলেন সামহাউ। এটাই হচ্ছে জি জি টেকনোলজিক্যাল ব্রেকডাউন। জি 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 অলরেডি আমার ওয়াইফাই নেটওয়ার্ক চলে গিয়েছে, পরে আবার আমি ওই যে মোবাইল থেকে ডাটা অন করে তারপর আবার আমি ঢুকলাম। ভাইয়া আসলে তো মনে সবচেয়ে হয় মজার ঘটনা কি, হম, সবচেয়ে জি মজার জি বিষয় কি যে আমরা কিন্তু পুরো বিশ্বই এখন টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখেন, তো যদি টেকনোলজি ব্রেকডাউন হয়, মানে সব শেষ। আপনি দেখেন গুগল যদি আপনার শাটডাউন হয়, মানে একটা কি মিনিট বা অবস্থা 2 মিনিট, মানে পুরো হিউজ পরিমাণ লস। মানে সব মানুষের মাথা এখন সব কিন্তু গুগলের ভিতরে।
এভরিথিং তো রাইট এখন রাইট 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 আপনি সব যেটা গুগলে বলেন সার্চ দিলে সবকিছু সবকিছু গুগলে। এভরিথিং হ্যাঁ, এভরিথিং তো এখন কিন্তু গুগলের ভিতরে। গুগলের ভিতরে কারণ হচ্ছে যে এখন দেখা গেল যে গুগল যদি তার অপারেশন বন্ধ রাখে সব মেধা শূন্য হয়ে যাবে। মানে আমরা কিন্তু এক্স্যাক্টলি আমাদের জাতিকে মেধা শূন্য করে ফেলতেছি আস্তে আস্তে। ওকে, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন, ভাইয়া অনেক সুন্দর অ্যান্সার করেছিলেন। সরি অডিয়েন্স, আসলে অনেকক্ষণ আই ওয়াজ আনঅ্যাভেলেবল ডিউ টু ইটস নেটওয়ার্ক ওকে। ডিসরাপশন। Why companies should manage crisis effectively? What is the role of salesperson in this crisis management process? Already মনে হয় আপনি ওকে, বলে ফেলেছেন, হ্যাঁ, আমি এটা আমি বলবো। একটু এটা একটু আমি শেয়ার করি আরেকটু, যে কোম্পানি কেন ক্রাইসিস ম্যানেজমেন্টটা আসলে ইফেক্টিভলি করা দরকার। আমি বলবো একটা ওয়ার্ড, সিম্পল ওয়ার্ড, যে কোম্পানি শুড ম্যানেজ দ্য ক্রাইসিস অনলি সাস্টেইনেবল অ্যান্ড সাকসেসফুল অপারেশন। সাস্টেইনেবল অ্যান্ড সাকসেসফুল অপারেশন, সাকসেসফুল হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার সাথে আপনার গ্রোথ, প্রগ্রেস সবকিছু জড়িত। মানে সাস্টেইনেবল হচ্ছে যে অন্য কারো কোনো প্রকার ক্ষতি না করে আপনার জিনিসটা গ্রোথ হচ্ছে। এখন আসেন, আপনি প্রত্যেকটা কোম্পানি কিন্তু গ্রোথ হচ্ছে, বা নেগেটিভ গ্রোথ, পজিটিভ গ্রোথ, গ্রোথ হচ্ছে। এখন গ্রোথ কি? গ্রোথ হচ্ছে আপনি ধরেন 50 কোটি টাকা এই বছর সেল করলেন, পরের বছর সেটা আপনি 100 কোটি টাকা সেল করলেন, বা আপনি 500 কোটি সেল করলেন, পরের বছর 1000 কোটি সেল করলেন। এটা আপনার গ্রোথ, সিম্পলি অ্যাডেড মানি। আর হচ্ছে আপনি যদি প্রগ্রেসের কথা আসেন, প্রগ্রেস, তাহলে আপনার প্রগ্রেসটা কি? প্রগ্রেস কাইন্ড অফ থিং হচ্ছে আপনার মোরালিটি, ভ্যালুজ। হ্যাঁ, সরি, আপনার ভ্যালু অ্যাড করবে, ভ্যালুজ গুলো ম্যানেজমেন্ট বা কোম্পানির ভ্যালুজের উপরে অনেক বেশি জোর দিতে হবে, যেটা আপনার প্রগ্রেসের মানে প্রগ্রেস, কোম্পানি কি প্রগ্রেস হচ্ছে কিনা, যে গ্রোথ প্লাস ইথিক্স। বিজনেসের ইথিক্স আছে, প্রত্যেকটা কোম্পানির বিজনেসের ইথিক্স আছে। আপনি কিন্তু গ্রোথ প্লাস ইথিক্স যখন আপনি ক্যালকুলেট করবেন তখন এটা প্রগ্রেস হবে। কারণ ইথিক্স মিনস হচ্ছে আপনার নর্মস, ভ্যালুজ, কোম্পানি ভ্যালুজ এবং নর্মস। আমি যখন সিপিতে ছিলাম, ওনারা সবসময় ভ্যালুজ এর উপরে ট্রেনিং করাতেন, কারণ ওনারা আমার মাথায় ঢুকাই দিতে যে তুমি ভ্যালু বেসড হও। কারণ আপনি ভ্যালু বেসড যতক্ষণ না এক্স্যাক্টলি হবেন দ্যাটস ট্রু। ততক্ষণ কিন্তু আপনি প্রোডাক্টিভ হবেন না। প্রিন্সিপাল বেসড হতে হবে, ভ্যালু বেসড হতে। আমি মানে স্মুথ অপারেশনের জন্য আমি বলছি যে ভ্যালু বেসড কাজ করতে হবে, প্রিন্সিপাল বেসড কাজ করতে হবে। সেই জন্য বিজনেস ইথিক্সের মানে যখনই আপনার গ্রোথের সাথে বিজনেসের ইথিক্সটা অ্যাড হবে তখন কিন্তু আপনি প্রগ্রেস করবেন। আর যখনই আপনি মানে গ্রোথ, ইথিক্স, আই মিন মানে ভ্যালু এবং আপনার এই জিনিসগুলো অ্যাড হবে, সাথে আপনার মোরালিটি এবং হিউম্যানিটি এবং স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটি যখন অ্যাড হবে, স্পিরিচুয়াল ভ্যালু যখন অ্যাড হবে, তখন কিন্তু আপনি এটাকে সাকসেসফুল বলতে পারবেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে ম্যানেজমেন্ট, অফকোর্স ক্রাইসিস ম্যানেজমেন্ট ইফেক্টিভলি করতে হবে অনলি ফর তার সাকসেসফুল অপারেশনের জন্য। তাহলে এর ভিতরে থাকতেছে আমার গ্রোথ, থাকতেছে প্রগ্রেস, থাকতেছে এবং আমার সবকিছু মেনটেন হতেছে। সেজন্য আমি এটাকে আবার একটু আপনার সাথে শেয়ার করলাম কেন সে ক্রাইসিসটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যখনই আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে যাবে তখন কিন্তু আপনার এমপ্লয়িজ ভ্যালুজ, মোরালিটি, হিউম্যানিটি, এভরিথিং কাজ করতে হবে। কারণ ক্রাইসিসটা এমন একভাবে ম্যানেজ করে, এই জিনিসগুলো তার কম্বিনেশন থাকতে হবে। থ্যাংক ইউ। ট্রু ট্রু। খুব সুন্দর আলোচনা করছে ভাইয়াকে, অনেকক্ষণ ধরে আমরা আজকে সময় পেয়েছি। আমরা একটা অনুষ্ঠানের লাস্ট প্রোগ্রাম চলে এসেছি, লাস্ট সময় চলে এসেছি। কিছু কমেন্ট দিব, কমেন্ট দিব ভাইকে আর বেশি কষ্ট দিব না। আর একটা কোশ্চেন করবো, ভাই আমাদেরকে অ্যান্সার দিলে ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা শেষের দিকে চলে এসে শেষ করবো। তো রেজা আহমেদ জামাল স্যার যে ওয়াসাম স্পিকার আপনার কথা বলেছে, ইমরান আয়ুব প্রশ্ন উত্তর দিতে থাকুন স্যার, কমেন্ট গুলো পড়েন স্যার, জামাল কি স্যার, রেজা আহমেদ আয়ুব রিজার্ভ স্যার উইল কাম ব্যাক ভেরি সুন। আচ্ছা আমি যখন বাইরে চলে গিয়েছিলাম তখন ওদের প্রশ্ন হয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় লিডার, আমাদের প্রিয় আলোচনা চলছে। আজকের আলোচনা বেশ চমৎকার। কাশেম খান আলহামদুলিল্লাহ করোনাকালীন ব্যাটারি সেক্টর বেশ ভালো বিজনেস করছে, ভেরি গুড। এমডি আবু বকর, MD Abu Abdul Wakil Khan, for this reason you are a great leader, sir. আপনাকে বলেছে আপনার অনুকূল হবে। ওকে, আমরা অনেকক্ষণ ভাইয়ার সাথে অনেক কথা বলেছি, অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের ভাই আজকে অনেক কিছু বলেছে।
সেলস টিম নিয়ে কথা বলেছে, ব্র্যান্ড নিয়ে কথা বলেছে, কোম্পানি নিয়ে কথা বলেছে, আমাদের সেলস রিসোর্স নিয়ে কথা বলেছে, সেলস পিপল নিয়ে কথা বলেছে। আসলে সবাইকে সার্ভাইভাল মুডে এখন থাকতে হবে, যেহেতু একটা ক্রাইসিস চলতেছে। এই জন্য আমাদের ম্যাক্সিমাম আসলে ঘরে বসে এখন অফিস করা হচ্ছে, এখনো সবাই জানে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্রাইসিসের সময় অফিসে যাচ্ছি বা ভিজিট করার দরকার হলে সেখানে আমরা যাচ্ছি। তো তোমার একটা খুব বাজে একটা সিচুয়েশন যাচ্ছে, বাট আমরা অনেক কিছু ওর কাছ থেকে আজকে শিখেছি। আমি লাস্ট একটা ওকে কোশ্চেন করবো, সেটা হচ্ছে হোয়াট উড বি কনসিকুয়েন্সেস ফর ম্যানকাইন্ড সোসাইটি ডিউ টু কোভিড-19 ক্রাইসিস? এটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। এটা খুব মানে অনেক বিশাল একটা কোশ্চেন। পুরো ম্যানকাইন্ড সোসাইটিতে স্পেশালি ম্যানকাইন্ডের উপর কি এফেক্ট বা ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্সেস গুলা কি বুঝতে হবে। কনসিকুয়েন্সেসটা হচ্ছে যেটা মানে লেটস সে আউটকাম, কনসিকুয়েন্সেস, আউটপুট, এগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট, এই আলোচনা এখন যাব না। তবে আমি শুধু বলবো কনসিকুয়েন্স খুব ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস, রাইট? হচ্ছে আপনি দেখেন, আপনি যদি ইতালির দিকে তাকান, আপনি যদি লাইক ইতালির দিকে তাকান, তাদের সভেরেনিটিতে ইম্প্যাক্ট আসছে, কারণ তাদের পলিটিক্যাল ইকোনমি যেটা, হ্যাঁ, পলিটিক্যাল ইকোনমিতে অলরেডি আঘাত আনছে। হ্যাঁ, পলিটিক্যাল ইকোনমি এই জায়গাটাতে অনেক বেশি আঘাত আনছে, রাইট? সো দ্যাট ইটালি, আপনি যদি আপনার দেখেন ইরান, জর্ডান, মরক্কো, ওমান, এসব জায়গার দিকে তাকান, তারা অলরেডি মানে নিউজ পেপার ব্রডকাস্টিং অলরেডি স্টপ করে দিচ্ছে ফ্রম মার্চ। তার মানে কি, এই এই যে জায়গাগুলোতে এটা হচ্ছে সিভিল রাইটস এবং আপনার ডেমোক্রেসির উপরে একটা আঘাত আসতেছে। সো এই জিনিসগুলা আপনার ম্যানকাইন্ডের উপর আসতেছে। এডুকেশনাল একটা ইম্প্যাক্ট আছে। আপনি দেখেন মসজিদে এখন কিন্তু নামাজ পড়তে যাচ্ছে না, রিলিজিয়াস ইম্প্যাক্ট এখন যাচ্ছে, বাট 3 ফিট দূরে দূরে থাকতেছে। বাট এটা কখনো স্যাটিসফ্যাকশন আসতে পারে না, কখনোই না। আপনার ওয়ার্শিপের যে স্যাটিসফ্যাকশনটা, এটা কখনোই আসবে না। আপনি মক্কা মদিনায় আপনি এবার দেখবেন হজের যাত্রী কম, রিলিজিয়াস একটা ইম্প্যাক্ট আসতেছে। আপনার দেখেন সাইকোলজিক্যাল, আপনি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, আপনি দেখেন অনেক লোক এখন খুব আইসোলেশন, ডিউ টু আইসোলেশন তারা কিন্তু মানে খুব ডিপ্রেশন, অ্যাংজাইটিতে তাদেরকে সুসাইডের দিকে টার্ন করতেছে, সুইসাইড করতে যাচ্ছে তারা। তো এরকম ঘটনাটাও বেড়ে যেতে পারে। তো বেড়ে গেলে পরে হলো কি, যে একটা মানে মানব জাতির যে একটা ইয়েগুলা, এটাই হচ্ছে কোভিড এর প্রবলেম। তারপর পার্সোনাল গ্যাদারিং গুলো হচ্ছে না তাদের, এজন্য তারা পার্সোনাল গ্যাদারিং কি করতেছে, ভার্চুয়ালি অনলাইনে করতেছে বা হোয়াট এভার এতে। তারপর ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা বাড়তেছে আরো বাড়বে। হ্যাঁ, এটা মনে করেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অবশ্যই আপনারা বুঝেন যে ঘরের ভিতরে যে ভায়োলেন্স গুলো হচ্ছে সেগুলো বাড়তেছে। তারপরে ইলডারলি কেয়ার, অনেকে মানে যেটা বৃদ্ধ পিতা মাতাকে তারা কেয়ার করতেছে না। অনেকে দেখা গেলো যে আপনি কিছুদিন আগে দেখছেন যে আপনার ওই কিছুদিন আগে আপনি দেখবেন যে তার বাবা মাকে রেখে সে চলে গেছে, হ্যাঁ, করোনায় আক্রান্ত, তার মাকে একটা রাস্তার জায়গায় রেখে চলে গেছে। তো এই যে মানে বিষয়গুলো, এগুলো মানব জাতির একটা বিশাল মানে ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্সেস। আমি 3টা জিনিসের কথা খুব বেশি গুরুত্ব দিব। সেটা হচ্ছে যে কোভিড এর পরে যে জিনিসটা ম্যানকাইন্ডের আমি চিন্তা করতে পারি, বা আমরা এটাকে আমরা বলি যায়, আপনারা হয়তো জেনে থাকবেন থিওরি অফ অ্যাচিভমেন্ট। এখন দেখেন আপনি পলিটিক্যাল বা সোশিও ইকোনমি, কালচারাল ইকোনমি বা পলিটিক্যালি যে ইয়েটা আছে, এর সাথে নতুন একটা ইন্টিগ্রেটেড হবে, সেটা থিওরি অফ অ্যাচিভমেন্ট। আগে কি ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হতো, একটা ডেমোক্রেসি হোয়াট এভার একটা কিছু হতো, কিন্তু এখন দেখবেন যে সামনে এই জিনিসটা হবে না। এই জায়গাটায় কে কত বেশি কন্ট্রোলে যাবে, এই জায়গাটায় চলে আসবে। আমরা বলতেছি যে মানব সভ্যতা ভিন্ন রূপ নিবে, মানব জাতি তার রূপে আসবে। তো এটা হচ্ছে থিওরি অফ অ্যাচিভমেন্ট। কালচারাল একটা বিশাল চেঞ্জ আসবে দেখবেন। তো এই জায়গাটাতেই আমাদের রাখতে হবে। সেকেন্ড যে আপনার আউটকামসটা বা কনসিকুয়েন্সেসটা হবে, সেটা হচ্ছে আপনার এখন আমরা কি করি, কনফ্লিক্টটা কিভাবে হয়। একটা হচ্ছে কোনটা রাইট ইনফরমেশন, কোনটা রং ইনফরমেশন। এটাকে আমরা রাইট রং ঠিক এখন বর্তমানে যেটা। বাট কোভিড এর পর আপনি দেখবেন যে কনভিন্সিং ইনফরমেশন, কোন ইনফরমেশনটা দিয়ে আপনি মানে পিপলকে কনসার্ন, আপনার টার্গেটকে আপনি
কি করতেছেন, কনভিন্সিং করতে পারতেছেন। হোয়াট এভার এটা ট্রু অর ফলস, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি কনভিন্সিং ইনফরমেশন ক্যারি, ওটা কোনো কিছু মিনিং করবে না। থার্ড যে আউটকামটা, সবকিছুই দেখবেন স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে। মনিটরিং সিস্টেম, এভরিথিং। আপনি আপনার বাসাও মনিটরিং সিস্টেমটাকে স্মার্টফোনের মাধ্যমে করতেছেন। তো এই তিনটা আউটকামস বা কনসিকুয়েন্স ম্যানকাইন্ডকে আপনার একটা চেঞ্জ ধারায় নিয়ে আসবে, যেটা আপনার আফটার বা পোস্ট কোভিড ক্রাইসিস সিচুয়েশনটাকে। সো আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের এখন থেকে মাথায় রাখতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই আমাদের যে ট্রেডিশন আছে, আমাদের যে কালচার আছে, আমাদের যে রিলিজিয়াস ভিউ আছে, হোয়াট এভার রিলিজিয়াস, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমাদের যে ভিউজ গুলো আছে, এগুলো যাতে কখনোই ব্রেকডাউন না, কারণ এই কনসিকুয়েন্স গুলা ফেস করবেন। অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিদিন পত্রিকায়, আমি নাম প্রকাশ করব না, যে তাদের কিভাবে হিউম্যানিটিতে কাজ করতেছে, কারণ নাম প্রকাশ করা যাচ্ছে না, সেই জন্য আমি বলতেছি না, আপনারা সবাই জানেন। তো দ্যাট এইভাবেই কিন্তু মানব সভ্যতা, মানব জাতির হ্যালো। জি, স্যারের কাছ থেকে আমরা পুরো একটা লং সেশন আজকে শুনলাম। স্যার পুরো 10 এর মতো দিলেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে। অনেক অডিয়েন্স আপনার পুরো প্রোগ্রামটাকে সুন্দরভাবে এনজয় করেছে। যারা লাস্টে চলে এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে পুরো প্রোগ্রামটা থেকে আপনারা দেখতে পারবেন। প্রথম থেকে যারা মিস করেছেন বা শেষ দিকে অনেকে এসেছেন, দেরিতে জয়েন করেছেন, পুরো প্রোগ্রামটা থেকে দেখতে পারবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটা দেখার জন্য। স্যারকে লাস্ট একটা কথা বলার সুযোগ দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করবো। এই জন্য লাস্ট একটা কথা বলেন সবার উদ্দেশ্যে, তারপর আমরা আমাদের প্রোগ্রামটা ক্লোজিং। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, বেশি ভালোবাসি, আমি মার্কেটিং সেলস সারা জীবন আমার কেটে গেছে এইভাবেই। আমি বলবো যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর পোটেনশিয়ালিটি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর পোটেনশিয়ালিটি। আপনি আপনার পোটেনশিয়ালিটি নিয়ে থিঙ্ক করবেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। নিজেকে নিয়ে, নিজের উপর সেলফ কনফিডেন্ট। আর এই করোনা দিয়ে আপনি স্টে সেফ, স্টে হোম, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই প্রোগ্রামে ছিলেন। আমি আবার বলছি আপনার সেলস অপারেশন জিএ জেনারেল কিরণ ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সিচুয়েশনে। সবাই আল্লাহকে আল্লাহ রাখবেন। সেলস লিডার্স পরিবারের সবার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।